আচ্ছা দেখো যে এই চ্যাপ্টারের তিনটা কনসেপ্ট, কয়টা কনসেপ্ট বলছি বলতো? তিনটা কনসেপ্ট। তিনটা কনসেপ্টের মধ্যে আমরা যদি এগ্রি বিবেচনা করি এর সাথে একটা করে কোশ্চেন অ্যাড হবে। তার মানে বলতে পারো যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং হচ্ছে ম্যালেরিয়া, এই যে তিনটা কনসেপ্ট আছে, এই তিনটা কনসেপ্টের মধ্যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আবার যদি আমরা প্রিভিয়াস ইয়ারের যখন ইন্ডিভিজুয়াল এক্সাম গুলো হতো, বাকৃবি আলাদা এক্সাম নিত, তারপর হচ্ছে বঙ্গবন্ধু কৃষি আলাদা এক্সাম নিত, ওই সময়ের এক্সাম গুলো বিবেচনায় আনলে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে আসলে তোমার এই তিনটা টপিকসই হচ্ছে ইম্পর্টেন্ট। ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া, এই তিনটা টপিকসই হচ্ছে ইম্পর্টেন্ট। বাট এই তিনটা টপিকসের আসলে সবকিছু পড়তে হয় না। এই তিনটা টপিকসের সবকিছু পড়তে হয় না। এই তিনটা টপিকসের সব ইম্পর্টেন্ট না, বুঝতে পারছো? এই তিনটা টপিকসের সব ইম্পর্টেন্ট না। আমরা একদম হচ্ছে সিলেক্টিভ করে করে হচ্ছে পড়ার চেষ্টা করব। সো আমাদের প্রথম টপিক ভাইরাসের হচ্ছে ইতিহাস। আমরা যদি ইতিহাস থেকে জানার চেষ্টা করি, একদম সোজা বাংলা কথা, যে ভাইরাসের ইতিহাস থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো হয় সেগুলো বেসিক্যালি হচ্ছে টিএমবি কেন্দ্রিক যে প্রশ্নগুলো আছে, সেই টিএমবি কেন্দ্রিক হচ্ছে প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে। সো আমরা যখন একটু পরে টিএমবি নিয়ে আলোচনা করব, T2 এবং টিএমবি ভাইরাস নিয়ে হচ্ছে তোমাদের এখানে ডিটেলস আলোচনা আছে, সেই জায়গাটা থেকে আমরা হচ্ছে ইতিহাসটা পড়ে নিব। আর এর বাইরে যদি আমরা এখান থেকে বলি যে এখান থেকে আসলে আমরা কি কি পড়বো, তাহলে আমরা যদি দেখি এই যে এই জিনিসটা আমরা একটু পড়ার চেষ্টা করব। শেফারম্যান ও হচ্ছে কি মরিস, আমরা মনে রাখবো শেফারম্যান সায়ানোফাস, শেফারম্যান সায়ানোফাস, শেফারম্যান সায়ানোফাস, তারপরে দেখো হচ্ছে আমরা যদি বলি গেল হচ্ছে কি করছে বলতো? এইডস রোগের ভাইরাস, এইডস রোগের ভাইরাস আবিষ্কার করছে, এইডস রোগের ভাইরাস আবিষ্কার করছে। তারপরে হচ্ছে হার্ভে জে ওয়াল্টার, উনি হচ্ছে নিরবঘাতক হেপাটাইটিস সি আবিষ্কার করছে, নিরবঘাতক হেপাটাইটিস সি আবিষ্কার করছে। এরপর হচ্ছে লুই পাস্তুর জলাতঙ্কের টিকা আবিষ্কার করছে, লুই পাস্তুর জলাতঙ্কের টিকা আবিষ্কার করছে। এই চারটা হচ্ছে আমরা এখান থেকে পড়বো। আর যখন আমরা টিএমবি পড়বো, সেই টিএমবি তে গিয়ে হচ্ছে আমরা এক্সট্রা আরো দু একটা জিনিস শিখবো, ওকে। এবার আসো শুরুতেই আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে বেসিক্যালি ভাইরাসের গঠন। এইটা জানা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়। আর ভাইরাসের গঠন জানলে এর পরের টপিকস গুলো অনেক বেশি হচ্ছে ইজি হয়ে যায়। তাহলে চলো আমরা দেখি যে ভাইরাসের গঠনে আমরা আসলে কি কি পাই সেটা যদি জানার চেষ্টা করি। এক নম্বরে আছে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, বা যেটাকে বলা হয় কেন্দ্রীয় বস্তু, নিউক্লিক অ্যাসিড বা হচ্ছে কি বলতো কেন্দ্রীয় বস্তু। সো নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকতে পারে? ডিএনএ থাকতে পারে, তারপরে হচ্ছে কি বলতো আরএনএ থাকতে পারে, ডিএনএ এবং হচ্ছে কি থাকতে পারে বলতো আরএনএ থাকতে পারে। তারপরে দুই নম্বরে আছে হচ্ছে ক্যাপসিড, দুই নম্বরে কি বলতো ক্যাপসিড। আর তিন নম্বরে হচ্ছে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে বহিস্থ আবরণ বা এক্সটার্নাল লেয়ার, এক্সটার্নাল হচ্ছে লেয়ার এইটা। আর চার নম্বরে আমরা আরেকটা জিনিস পাবো এনজাইম, এনজাইম। এবার খেয়াল করো এই যে এখানে যে 1 এবং 2 নিউক্লিক অ্যাসিড, তারপরে হচ্ছে ডিএনএ, আরএনএ, এই দুইটা হচ্ছে একটা ভাইরাসের, নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড, এই দুইটা হচ্ছে একটা ভাইরাসের ম্যান্ডেটরি উপাদান। অর্থাৎ এই দুইটা উপাদান ছাড়া কখনো একটা ভাইরাস হওয়া সম্ভব নয়। একটা ভাইরাস হতে গেলে তার মাস্ট বি নিউক্লিক অ্যাসিড থাকা লাগবে, তার মাস্ট বি কি বলতো ক্যাপসিড থাকা লাগবে। কিন্তু আমরা 3 এবং 4 নম্বরে যাদেরকে লিখছি অর্থাৎ এক্সটার্নাল লেয়ার, তারপর হচ্ছে কি বলতো এনজাইম, এই যে জিনিসগুলো হচ্ছে আমরা লিখছি, এই জিনিসগুলো ম্যান্ডেটরি না। কোনো ভাইরাসে থাকবে, কোনো ভাইরাসে থাকবে না, কোনো ভাইরাসে থাকবে,
কোনো ভাইরাসে হচ্ছে থাকবে না, এরকমটা হচ্ছে হবে। তাহলে দেখো আমরা যদি দেখি নিউক্লিক অ্যাসিড সাধারণত দুই প্রকার, ডিএনএ এবং হচ্ছে কি আরএনএ। তোমরা যদি ছবিটাতে দেখার চেষ্টা করো, এই যে হচ্ছে কি এইগুলো হচ্ছে কি বলতো নিউক্লিক অ্যাসিড, এইগুলো হচ্ছে কি বলতো নিউক্লিক অ্যাসিড। কোন ভাইরাসে একই সাথে ডিএনএ অথবা হচ্ছে কি বলতো আরএনএ অবস্থান করতে পারবে না। অর্থাৎ কোন একটা ভাইরাসের যদি শুধু আরএনএ থাকে আরএনএ, শুধু ডিএনএ থাকলে হচ্ছে কি বলতো ডিএনএ থাকবে, শুধু ডিএনএ থাকলে হচ্ছে কি বলতো ডিএনএ থাকবে। তোমরা কি বুঝতেছ? তোমরা কি পড়া বুঝতেছ? একটু রেসপন্স করো তো যে তোমরা আসলে পড়া বুঝতেছো কিনা। হ্যাঁ, তোমরা কি পড়া বুঝতেছো? আচ্ছা, সো এবার হচ্ছে ক্যাপসিডটা হচ্ছে এই ছবির দিকে যদি তোমরা খেয়াল করো, এটাকে বেসিক্যালি বলা হয় প্রোটিন লেয়ার বলা হয়। ক্যাপসিডটাকে কি বলা হয় বলো তো? প্রোটিন লেয়ার বলা হয়। এটা হচ্ছে ক্যাপসিড। এই যে ক্যাপসিডটা আছে, এই ক্যাপসিডটা হচ্ছে অনেকগুলো আবার সাব ইউনিটে বিভক্ত, যাদের নাম হচ্ছে ক্যাপসোমিয়ার, যাদের নাম হচ্ছে কি বলতো ক্যাপসোমিয়ার। তাহলে ক্যাপসিডটা অনেকগুলো সাব ইউনিটে বিভক্ত, সেই সাব ইউনিট গুলোকে আমরা কি বলতেছি বলতো ক্যাপসোমিয়ার বলতেছি, ক্যাপসোমিয়ার বলতেছি। সাধারণত একটা ভাইরাসে ক্যাপসিডের সংখ্যা থাকে 2000 থেকে 2130, 2000 থেকে 2130। একটা ভাইরাসে ক্যাপসিডের সংখ্যা থাকে হচ্ছে 2000 থেকে 2130। আর এই ক্যাপসিড গুলো অনেকগুলো সাব ইউনিটে বিভক্ত, যাদেরকে আমরা বলতেছি হচ্ছে কি বলতো ক্যাপসোমিয়ার বলতেছি। এবার আসা হচ্ছে এই যে এক্সটার্নাল লেয়ার বা হচ্ছে কি বহিস্থ আবরণ। তোমরা যদি এই যে ভাইরাসটা যে আছে এর সাইড দিয়ে যদি চিন্তা করো, এই যে এনভেলপ যেটা, এটাই বেসিক্যালি হচ্ছে বহিস্থ আবরণ। তবে এইটা ম্যান্ডেটরি না, কোন কোন ভাইরাসে থাকতে পারে, কোন কোন ভাইরাসে নাও থাকতে পারে। যে সকল ভাইরাসে এটা বহিস্থ আবরণটা থাকবে তাদেরকে আমরা বলবো বহিস্থ আবরণযুক্ত ভাইরাস, যাদের ক্ষেত্রে এটা থাকবে না তাদেরকে আমরা কি বলবো বলতো বহিস্থ আবরণহীন ভাইরাস। এখন এই যে এক্সটার্নাল লেয়ার বা বহিস্থ আবরণযুক্ত যে ভাইরাসটা আছে, এইটা বেসিক্যালি লিপিড বা প্রোটিন নির্মিত হয়ে থাকে। কি বলছি বলতো লিপিড বা প্রোটিন অথবা লিপিড প্লাস প্রোটিন, যেটাকে আমরা বলি হচ্ছে লিপোপ্রোটিন, যেটাকে আমরা কি বলি লিপোপ্রোটিন। আর এই লিপোপ্রোটিন সমৃদ্ধ যে ভাইরাসগুলো আছে তাদেরকে বলা হয় লিপোভাইরাস। এই লিপোপ্রোটিন সমৃদ্ধ যে ভাইরাসগুলো আছে তাদেরকে বলা হচ্ছে লিপোভাইরাস। আজকের ক্লাসও ডিলিট করে দেওয়া হবে, আজকের ক্লাসও ইউটিউবে আপলোড হবে না। তোমাদের যে উপস্থিতি, আরে ভাই বিকেলে তো ক্লাস হবেই, এখন রাতে ক্লাস হলে উপস্থিত থাকবা, বিকেলে হলে উপস্থিত থাকবা না, ব্যাপারটা কেমন হয়ে যায় না? তোমাদেরকে ফ্রিতে আমরা এত ভালো একটা সার্ভিস দিচ্ছি, ক্লাস করতেছো মাত্র 30 জন মানুষ। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? হ্যাঁ, ও ক্লাস ইউটিউবে পাও, নানান জায়গায় পাও। আচ্ছা ঠিক আছে, আজকে যাবে না ক্লাস ইউটিউবে, এবং এই ক্লাস নেওয়ার শেষে সাথে সাথে এই ক্লাসটা ডিলিট করে দেওয়া হবে। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম আর কি, এই লিপোপ্রোটিন বিশিষ্ট কোন ভাইরাসকে আমরা বলবো হচ্ছে লিপোভাইরাস। এবার সব এনজাইম, তোমরা যদি ছবির দিকে খেয়াল করো, এই যে দেখো এই যে হলুদ কালার যেগুলো, এদেরকে আমরা কি বলতেছি বলতো এনজাইম বলতেছি। এই যে এনজাইম সকল ভাইরাসে থাকে না, কিছু কিছু স্পেসিফিক ভাইরাসে হচ্ছে এনজাইম থাকে। যেমন দেখো এইচআইভি যে ভাইরাসটা আছে, এখানে যে এনজাইমটা থাকে এটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস, রিভার্স ট্রান্সক্রিপ্টেস, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা যদি দেখি ব্যাকটেরিওফাজে যেটা থাকে এটার নাম হচ্ছে লাইসোজাইম এনজাইম, ঠিক আছে। এই লাইসোজাইম এনজাইমটা কিন্তু ব্যাকটেরিওফাজ ছাড়া আমাদের চোখের যে তোমার পানি পড়ে সেই পানিতেও কিন্তু বা অস্ত্রতে আর কি আরেকটা আছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জাতে যেটা থাকে ইনফ্লুয়েঞ্জা, এখানে যেটা থাকে সেটা হচ্ছে নিউরামিনিডেস। তাহলে দেখো এটা হচ্ছে একটা ভাইরাসের গঠন, তার মধ্যে এই প্রথম দুইটা জিনিস ম্যান্ডেটরি,
অর্থাৎ নিউক্লিক অ্যাসিড বা ক্যাপসিড বা প্রোটিন আবরণ যেটাকে আমরা বলি, এই দুইটার মধ্যে হচ্ছে একটা অনুপস্থিত থাকলে সেটাকে আমরা ভাইরাস বলতে পারবো না। ওকে, তাহলে এবার আসো এই যে সাবভাইরাল সত্তাটা আছে, এই সাবভাইরাল সত্তাটা নিয়ে যদি হচ্ছে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি যে সাবভাইরাল সত্তাটা হচ্ছে আসলে কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো খুব ভালো করে, এটা আসলে মুখস্থ করার কোনো জিনিসই না, আমি বুঝাই দিব, তারপরে তুমি হচ্ছে একবার পড়বা, দেখবা একদম হচ্ছে ইজি হয়ে গেছে। তাহলে দেখো যে ভিরিয়ন, ভিরিয়নটা কি, ভিরিয়নটা কি, ভিরিয়নের এই দুইটা কন্ডিশন আমরা বলছি, একটা ভাইরাস হওয়ার জন্য দুইটা কন্ডিশন লাগে, একটা নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে কি তার প্রোটিন। তাহলে দেখো 1 নাম্বার কন্ডিশন হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর 2 নাম্বার কন্ডিশন হচ্ছে কি বলতো প্রোটিন। খেয়াল করো এই যে যেটা ভিরিয়ন, তার মধ্যে দেখো আরএনএ অথবা ডিএনএ থাকে, তার মানে কি সে একটা ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে, আরএনএ আছে এবং হচ্ছে কি ডিএনএ আছে, তার মানে কি নিউক্লিক অ্যাসিড থাকতেছে। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে প্রোটিন থাকে, 2 নাম্বার কন্ডিশন হচ্ছে কি বলতো প্রোটিন থাকে। অর্থাৎ একটা ভাইরাস হওয়ার যে দুইটা কন্ডিশন নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন, সেই দুইটা কন্ডিশনই কি করতেছে বলতো ফিল আপ করতেছে। দ্যাটস ওয়াই এই ভিরিয়নটাকে তোমরা পড়ো যে ভাইরাস কণা, সংক্রমণক্ষম ভাইরাস কণা, সরি এই যে নিচে লেখা আছে এটাকে আমরা পড়ি হচ্ছে সংক্রমণক্ষম ভাইরাস কণা, কারণ সে ভাইরাসের দুইটা কন্ডিশনই কি করতেছে ফিল আপ করতেছে। তারপর আসো ভিরয়েড, খেয়াল করো ভিরয়েডে আরএনএ থাকে, ডিএনএ থাকে না। ওকে, ভালো কথা, তার মানে সে একটা কন্ডিশন ফিল আপ করতেছে, তার নিউক্লিক অ্যাসিড আছে, কিন্তু দেখো কি নাই, প্রোটিন থাকে না। এবার আমরা শুরুতেই বলে নিছি যে যদি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন এই দুইটার মধ্যে কোনো একটা অনুপস্থিত থাকে আমরা সেটাকে ভাইরাস বলতে পারবো না। নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে কি বলতো প্রোটিন, এই দুইটার মধ্যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে আমরা সেটাকে কি কি বলতে পারবো না বলতো, ভাইরাস বলতে পারবো না। তাহলে দেখো এই ভিরয়েডকে এই কারণে আমরা ভাইরাস বলতে পারি না, কারণ ভিরয়েডে কি নাই বলতো, ভিরয়েডের মধ্যে হচ্ছে প্রোটিন নাই। এই কারণে তোমরা ভিরয়েডকে পড়ো সংক্রামক আরএনএ, এই কারণে তোমরা ভিরয়েডকে কি পড়ো বলতো, সংক্রামক আরএনএ পড়ো। ওকে, তারপর হচ্ছে প্রিয়ন, প্রিয়নের মধ্যে দেখো নিউক্লিক অ্যাসিড থাকে না, কি আছে প্রোটিন আছে। এটার ক্ষেত্রেও সেম, কি হচ্ছে বলতো, এইটা প্রিয়নটাও কি করতেছে, প্রিয়ন একটা কন্ডিশন ফিল আপ করতেছে, নিউক্লিক অ্যাসিড থাকতেছে, প্রোটিন সরি নিউক্লিক অ্যাসিডটাই প্রোটিন থাকতেছে। তার মানে কি সে নিজেও কিন্তু ভাইরাস না, সে নিজেও ভাইরাস না, কারণ ভাইরাস হওয়ার জন্য প্রোটিন নিউক্লিক অ্যাসিড দুটাই থাকতে হবে। এই কারণে আমরা এটাকে বলি সংক্রামক প্রোটিন ফাইব্রিল, সংক্রামক প্রোটিন ফাইব্রিল। তাহলে দেখো প্রিয়নকে কেন প্রোটিন ফাইব্রিল বলতেছি, কারণ সেখানে নিউক্লিক অ্যাসিড নেই, শুধু প্রোটিন আছে। ভিরাটকে সংক্রামক আরএনএ কেন বলতেছি, কারণ সেখানে প্রোটিন নেই, সেখানে প্রোটিন নাই। ওকে, তারপরে আসে নিউক্লিক অ্যাসিড, দেখো আরএনএ ডিএনএ দুটাই থাকে, তারপরে হচ্ছে কি বলতো প্রোটিনও থাকে। দেখো সে কিন্তু একটা ভাইরাস, বাট তার কি নাই, সংক্রমণ ক্ষমতা নাই। সে একটা ভাইরাস বাট তার কি নাই, সংক্রমণ ক্ষমতা নাই। এই কারণে এটার নাম হচ্ছে সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস কণা। এই কারণে এটার নাম হচ্ছে সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস কণা, সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস কণা, সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস কণা। আর নিচে লেখা আছে এটা কি কি রোগ সৃষ্টি করে, এইগুলো একটু পড়ার চেষ্টা করবা। স্যাটেলাইটের সংজ্ঞাটা লেখা আছে। ওকে, স্যাটেলাইটের সংজ্ঞা আর কি কি রোগ সৃষ্টি করে এটা একটু লেখা আছে, এটা একটু দেখার চেষ্টা করবো আমরা। ওকে, এগুলো দরকার নাই। ভাইরাসের আকৃতি, ভাইরাসের আকৃতি এগুলো আমারই ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে তোমরা একটু দেখে নিবা যে ছোট উদ্ভিদ ভাইরাস, তারপরে হচ্ছে কি বলতো ছোট প্রাণী ভাইরাস। ছোট আমি একটু লিখে দিচ্ছি, এগুলো বই থেকে দেখে নিবা। ছোট উদ্ভিদ প্রাণী, বড় উদ্ভিদ প্রাণী ভাইরাস। ঠিক আছে, ছোট উদ্ভিদ প্রাণী, বড় হচ্ছে উদ্ভিদ এবং হচ্ছে কি প্রাণী ভাইরাস গুলোর নামগুলো দেখে নিবা। ওকে, তারপর আসো পরজীবিতা। এইটাতে একটা কথা যে ভাইরাসের মধ্যে, মানুষের মধ্যে বা ভাইরাস যাদেরকে আক্রমণ করে তাদের শরীরের মধ্যে রিসেপ্টর সাইট থাকে। যেমন মনে করো যে করোনা ভাইরাস, এটা একটা কি শ্বসনতন্ত্রের ভাইরাস। এই করোনা ভাইরাসটা কে রিসিভ করার জন্য আমাদের শ্বসনতন্ত্রের রিসেপ্টর সাইট থাকে। এই কারণে করোনা ভাইরাসটা আমাদের শ্বসনতন্ত্রকে আক্রমণ করতে পারে।
সো এই যে রিসেপ্টর সাইট ব্যাপারটা, এই রিসেপ্টর সাইটের কারণে হচ্ছে ভাইরাস আক্রমণ করতে পারে এবং এই ঘটনাটাকেই বলা হয় ভাইরাসের পরজীবিতা। এই ঘটনাটাকেই কি বলা হয় বলতো? ভাইরাসের পরজীবিতা। তারপর হচ্ছে আকৃতি, এগুলো রিডিং দিবা, এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটু রিডিং দিবা। তবে কেউ যদি ইম্পর্টেন্ট পড়তে চাও, এটা ইম্পর্টেন্ট, ব্যাঙাচি আকৃতির হচ্ছে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা দেখতে পারো। তারপরে হচ্ছে এইগুলো দরকার নাই, এইটা ইম্পর্টেন্ট, নিউক্লিক অ্যাসিড ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদের উপর ভিত্তি করে হচ্ছে ভাইরাস দুই প্রকার, ডিএনএ ভাইরাস আর হচ্ছে কি বলতো আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস আর হচ্ছে কি আরএনএ ভাইরাস। তাহলে দেখো ডিএনএ ভাইরাস গুলো কি কি? ডিএনএ ভাইরাস গুলো আমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি ডিএনএ ভাইরাস, নিচের কোনটি কি বলতো আরএনএ ভাইরাস। এই টাইপের কোশ্চেন গুলা সাধারণত হচ্ছে এসে থাকে। সো আমরা যদি যে কোনো একটাকে মনে রাখি, ডিএনএ টাকে মনে রাখলে আরএনএ এর দরকার নেই, আরএনএ টাকে মনে রাখলে হচ্ছে কি বলতো ডিএনএ এর দরকার নেই। তাহলে দেখো যে ডিএনএ ভাইরাস গুলো কি কি, বহুল প্রচলিত একটা ছন্দ আছে, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে কোথায় এলো? ফ্রান্সে এলো। তাহলে দেখো টিপুর দিয়ে টিআইভি, ভাই দিয়ে ভ্যারিওলা, টিটু ভ্যানিলা, ভ্যাকসিনিয়া হতে হারপিস হেপাটাইটিস, ফ্রান্সে ফুলকপির মোজাই এলো হচ্ছে কি বলতো অ্যাডিনো। এবার আমরা সবাই জানি যে ডিএনএ সাধারণত কি দ্বিসূত্রক। ডিএনএ সাধারণত কি বলতো দ্বিসূত্রক। ডিএনএ সাধারণত হচ্ছে কি বলতো দ্বিসূত্রক হচ্ছে ডিএনএ। কিন্তু ডিএনএ ভাইরাসের একটা গোত্র আছে যাদেরকে হচ্ছে আমরা এক সূত্রক আরএনএ পেয়ে থাকি। সেই গোত্রটার নাম হচ্ছে পার্বোভিরিডি গোত্র। গোত্রটার নাম কি? পার্বোভিরিডি গোত্র। 5X174 M13 পলিফাস। এদের ভাইরাসের ডিএনএ হচ্ছে কি এক সূত্রক। সাধারণত ডিএনএ দ্বিসূত্রক। পরীক্ষায় প্রশ্ন দিবে নিচের কোন ভাইরাসের ডিএনএ হচ্ছে এক সূত্রক বা কোন গোত্রের ডিএনএ এক সূত্রক, তখন আমরা অ্যানসার করব পার্বোভিরিডি 5X174 M13 কি বলতো পলিফাস। ওকে, তারপরে হচ্ছে আরএনএ ভাইরাস। ঠিক আছে, তাহলে আরএনএ ভাইরাসের एग्जांपल গুলো আমরা জানবো। এখন আমরা সবাই জানি আরএনএ এক সূত্রক, বাট আরএনএ ভাইরাসের একটা গোত্র আছে যারা এক্সেপশন, যারা হচ্ছে কি বলতো দ্বিসূত্রক। সেই গোত্রটার নাম হচ্ছে রিওভিরিডি। তাহলে এই দুইটা এক্সেপশন আমাদেরকে মনে রাখতে হবে যে আরএনএ ভাইরাসের আরেকটা গোত্র আছে যারা হচ্ছে কি বলতো দ্বিসূত্রক, সেটা হলো কি রিওভিরিডি। एग्जांपल রিও ভাইরাস ধানের বামন রোগের ভাইরাস। ওকে, একদম সিলেক্টিভ পড়া পড়বা কৃষির জন্য একদম আহামরি সব পড়তে হয় ব্যাপারটা তা না, একদম সিলেক্টিভ পড়া পড়ো। ওকে, এবার আসো বহিস্থ আবরণীযুক্ত ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, হারপিস, পক্স, তারপরে হচ্ছে কি বলতো করোনা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা, তারপরে হচ্ছে হারপিস, তারপরে হচ্ছে কি বলতো পক্স, তারপরে হচ্ছে এইচআইভি, তারপরে হচ্ছে কি বলতো করোনা ভাইরাস। এটাকে মনে রাখতে পারো এইভাবে এইচআইভি পিসি। ঠিক আছে, মনে করো এইচআইভি পিসি, একটা পিসি এইচআইভি দ্বারা আক্রান্ত। তাহলে দেখো আমরা যদি বোঝার চেষ্টা করি এইচআইভি পিসি, এইচ দিয়ে হলো হারপিস, আবার আই দিয়ে ইনফ্লুয়েঞ্জা, এবার এই এইচআইভি এইটা দিয়েই হচ্ছে কি এইচআইভি। অর্থাৎ তুমি যদি জাস্ট এইচআইভি কে মনে রাখতে পারো, এইচআইভি দিয়ে তিনটা জিনিস হয়ে যাচ্ছে, ইনফ্লুয়েঞ্জা, হারপিস আর হচ্ছে কি এইচআইভি। এইচ দিয়ে হারপিস, আই দিয়ে ইনফ্লুয়েঞ্জা আর হচ্ছে এইচআইভি দিয়ে কি এইচআইভি, আর পি দিয়ে হচ্ছে পক্স, আর সি দিয়ে হচ্ছে কি করোনা ভাইরাস। সি দিয়ে করোনা ভাইরাস। শেষে আমরা মনে রাখবো ব্যাকটেরিওফাজ, সায়ানোফাজ, T2, T4, T6, LPP1, LPP2, LPP এরকম হচ্ছে চলতে থাকবে। এটা হচ্ছে কি বলতো করোনা ভাইরাস, সরি সায়ানোফাজ। ওকে, তারপরে আসা হচ্ছে ইমার্জিং ভাইরাস। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসে যে ইমার্জিং ভাইরাসটি, এটা একটু দেখবা যে বিজ্ঞানী হোমসের যে ক্লাসিফিকেশন আছে, ফাইটোফ্যাগানি, জোফ্যাগানি, তারপর হচ্ছে তোমার ফ্যাগানি কোনগুলো আর কি। আর যদি আমরা ইমার্জিং ভাইরাস নিয়ে হচ্ছে কথাবার্তা বলি আর কি, ইমার্জিং ভাইরাস বলতে আসলে আমরা কি বুঝি? ইমার্জিং ভাইরাস বলতে যেটা বোঝায় যে পূর্বে এদের পোষক দেহ ছিল একটা, বর্তমানে হচ্ছে আরেকটা। মনে করো পূর্বে ইন্দুর বান্দরে ছিল, এখন মানুষে আসছে। এই যে করোনা ভাইরাস চীনের উহান প্রদেশ থেকে যে উৎপত্তি লাভ করলো, বিজ্ঞানীরা ধারণা করছিল এটা প্রথমে বানরের দেহ ছিল, তারপরে মানুষের দেহে আসছে। এই যে পোষক দেহের যে পরিবর্তন, এই ঘটনাটাকে বলা হয়
ইমার্জিং ভাইরাস। যে ভাইরাসগুলো হচ্ছে পোষক দেহকে পরিবর্তন করে তাদেরকে বলা হয় ইমার্জিং ভাইরাস। তাহলে ইমার্জিং ভাইরাস কি কি? দেখো হচ্ছে এইচআইভি, ইবোলা, নিলে সার্স। আমরা মনে রাখবো কি হেন্স দ্বারা, এইচএনএস, হেন্স এইচএনএস, হেন্স দ্বারা মনে রাখবো যেটা হচ্ছে কি বলতো তোমার ইবোলা, নিলে আর সার্স। এই যে আমরা যে করোনা ভাইরাসটা পড়ি, এই করোনা ভাইরাস কিন্তু সার্স এর মধ্যে পড়ে। সার্স মিন্স সেভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম। সার্স মিন্স হচ্ছে কি বলতো সেভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম। এই সার্স এর মধ্যে হচ্ছে করোনা ভাইরাস পড়ে। আচ্ছা, দেখতে দেখতে করোনা ভাইরাস চলে আসছে। এটা থেকে এখন আর খুব একটা প্রশ্ন আসে না, পুরাতন হয়ে গেছে। কোভিড-19 দেখো, এটা দেখতে হচ্ছে অনেকটা কিন্তু গোলাকার, খেয়াল করছো? গোলাকার। আবার দেখো বহিস্থ আবরণ, এই যে এনভেলপ দেখা যাচ্ছে, আরএনএ দেখা যাচ্ছে। আরএনএ কয় সূত্র? 1 সূত্রক আরএনএ। পরীক্ষা এগুলো আসে, করোনা ভাইরাস কয় সূত্র? এই দেখো আরএনএ, তারপরে বহিস্থ আবরণ যুক্ত, তারপর হচ্ছে কি এটা কি কেমন বলতো গোলাকার, আবার হচ্ছে কি দেখো কাঁটা যুক্ত। গোলাকার, আবার হচ্ছে কি যুক্ত বলতো কাঁটা যুক্ত। গোলাকার এবং হচ্ছে কি বলতো কাঁটা যুক্ত হচ্ছে, এগুলো দেখা যায়। আর এই করোনা ভাইরাসটাকে শনাক্তকরণ করার জন্য 2টা পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। একটা হচ্ছে আরটিপিসিআর, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। একটা পদ্ধতি হচ্ছে কি বলতো আরটিপিসিআর, আরটিপিসিআর, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। আর 2 নম্বর পদ্ধতি হচ্ছে নাসোফ্যারেঞ্জিয়াল সোয়াব স্যাম্পল। ওই যে আমরা যে দেখতাম যে র‍্যাপিড টেস্ট করতো, নাকের ভিতরে এত বড় একটা জিনিস ঢুকে দিয়ে স্যাম্পল নিয়ে এসে টেস্ট করতো, সেটা হচ্ছে নাসোফ্যারেঞ্জিয়াল সোয়াব স্যাম্পল। এই 2টা মাধ্যমে এটাকে হচ্ছে শনাক্ত করা হতো। এটা বেসিক্যালি কিন্তু একটা আরএনএ ভাইরাস এবং 1 সূত্রক আরএনএ। কারণ 2 সূত্রক আরএনএ শুধুমাত্র আমরা রিওভিরিডিতে পাই, রিওভিরিডি ছাড়া কোথাও কিন্তু 2 সূত্রক আরএনএ নাই। বাকি যা আছে সব হচ্ছে কি বলতো 1 সূত্রক আরএনএ। ওকে, তারপরে এখানে কিছু টিকার নাম লেখা আছে, এগুলো দরকার নাই, জাস্ট মন চাইলে হচ্ছে একটা রিডিং দিতে পারো এগ্রির জন্য, বাট আমরি ইম্পর্টেন্ট না। বাট যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা তারা এটা পড়তে পারো। এবার আসো টিএমবি, যেটা বলছিলাম যে টিএমবি সম্পর্কিত তথ্যগুলো আমাদের লাগবে। এটা হচ্ছে প্রচুর আসে তোমার কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায়। তাহলে টিএমবি সম্পর্কে আসলে আমরা কি কি জানবো সেটা আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমে আমরা একটু এর ইতিহাস জানবো, যে টিএমবিটা হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস। কি বলছি বলতো? সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে কি বলতো টিএমবি। তারপরে দেখো এইটা আবিষ্কার করছে বিজ্ঞানী মায়ার একটা কথা বলছিল যে মোজাইক রোগ, ঠিক আছে, যে ভাইরাস দিয়ে মোজাইক রোগ যে সৃষ্টি হয়, এটাকে বলছে মায়ার। তাহলে আমরা মনে রাখবো মায়ার কি বলছে মোজাইক রোগ। আর এই মোজাইক রোগটা কোন ভাইরাস দিয়ে সৃষ্টি হয়? টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস দিয়ে। তাহলে মায়ার বলছে মোজাইক রোগ সৃষ্টি হয় কোন ভাইরাস দিয়ে? এই হচ্ছে তোমার টিএমবি ভাইরাস দিয়ে। তারপরে দেখো আরেকজন বিজ্ঞানী আছে, ওনার নাম হচ্ছে আইভনস্কি। কি বলছে? সেটা হলো তামাকের মোজাইক রোগের জীবাণু ব্যাকটেরিয়াতে ক্ষুদ্র আকারের ভাইরাসের আবিষ্কারক। মানে আমরা যদি একদম স্পেসিফিক ভাবে বলি, এই যে টিএমবি যে ভাইরাসটা, সেটাকে আবিষ্কার করছে আইভনস্কি। একদম স্পেসিফিক আবিষ্কার করছে হচ্ছে কি বলতো আইভনস্কি। তারপর আরেকজন সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে স্ট্যানলি। উনি এই টিএমবিটাকে হচ্ছে পৃথকীকরণ করছে হচ্ছে স্ট্যানলি। তারপরে আরেকজন বিজ্ঞানী, সেটা হচ্ছে তোমার পিরি এবং হচ্ছে ব্যাডেন। পিরি এন্ড হচ্ছে ব্যাডেন। উনি যেটা করছে সেটা হলো ওনারা ঘোষণা দিছে যে টিএমবি হচ্ছে কি তোমার নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। যে নিউক্লিক অ্যাসিড প্লাস হচ্ছে কি বলতো প্রোটিন দিয়ে গঠিত। এই কথাটা কে বলছে? পিরি এন্ড হচ্ছে ব্যাডেন। তার মানে দেখো যে তুমি যখন টোবাকো মোজাইক ভাইরাস পড়তে যাবা, 4জন সায়েন্টিস্টের নাম আসবে। 4জন সায়েন্টিস্টের নাম তোমাকে ভালো করে পড়তে হবে। সর্বপ্রথম মোজাইক রোগের কথা কে বলছে? বিজ্ঞানী মায়ার, তারপর আইভনস্কি, ভ দিয়ে ভাইরাসের আবিষ্কারক, আইভনস্কি, ভ দিয়ে ভাইরাসের আবিষ্কারক। তার মানে আইভনস্কি কি আবিষ্কার করছে? ভাইরাস। কোন ভাইরাস? টোবাকো মোজাইক ভাইরাস। তারপরে ডব্লিউ.এম. স্ট্যানলি হচ্ছে এই টিএমবিটাকে কি করছে? পৃথকীকরণ করছে। তারপরে দেখো পিরি এন্ড ব্যাডেন নামক একজন বিজ্ঞানী, ওনারা হচ্ছে এই নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে তৈরি। পিরি এবং ব্যাডেন কি বলছে? নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে কি বলতো প্রোটিন দিয়ে তৈরি।
এই তথ্যগুলো হচ্ছে আমরা মানে ইতিহাস সম্পর্কিত তথ্য। আর যদি আমরা ভিতরের তথ্য জানতে যাই তাহলে ছবির মধ্যে আরেকটা তথ্য আছে, যে দেখো এটা একটা আরএনএ ভাইরাস। এটা কি ভাইরাস বলতো? এটা হচ্ছে কি একটা আরএনএ ভাইরাস। আর এটার প্রোটিন আবরণকে কি বলা হয়? ক্যাপসিড বলা হয়। ক্যাপসিড গুলো কি ক্যাপসুমিয়ারে বিভক্ত, এগুলো কমন কথা ভাইরাসের গঠনে, যে ক্যাপসিড, তারপর হচ্ছে কি বলতো ক্যাপসুমিয়ারে বিভক্ত। আর এর যদি আমরা ক্যাপসিডের সংখ্যা দেখি, এর ক্যাপসিডের সংখ্যা হচ্ছে 2130 থেকে 22টি। এর ক্যাপসুমিয়ার বা ক্যাপসিডের সংখ্যা যদি আমরা দেখি, ক্যাপসিড 2130 থেকে 22টি হচ্ছে কি থাকে বলতো? ক্যাপসিড থাকে। 2130 থেকে 22টি হচ্ছে কি থাকে বলতো? ক্যাপসিড থাকে। এবং অ্যামিনো অ্যাসিড থাকে 158টা, নিউক্লিওটাইড থাকে হচ্ছে 6500। অ্যামিনো অ্যাসিড থাকে হচ্ছে 158টা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, আর হচ্ছে নিউক্লিওটাইড থাকে হচ্ছে 6500 নিউক্লিওটাইড। এইটি নিউক্লিওটাইড থাকে হচ্ছে কি বলতো? 6500। আর এটা দেখতে কেমন? এটা দণ্ডাকৃতির ভাইরাস। দেখতে কেমন? দণ্ডাকৃতির ভাইরাস, দণ্ডাকৃতির ভাইরাস। সো এই তথ্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো হচ্ছে কোথা থেকে? টিএমবি থেকে। এরপরে আসুন টি2। টি2 নিয়ে আহামরি মাথা ঘামানোর দরকার নাই, টিসির জন্য টি2 এতটা ইম্পর্টেন্ট না। তারপরে পড়বা যে এর বেসিক্যালি দুইটা অংশ। টি2 এর কয়টা অংশ বলতো? দুইটা অংশ। দেখো, মাথা আর হচ্ছে কি বলতো লেজ। মাথা আর লেজ, এই মাথার মধ্যে দেখো ডিএনএ অবস্থান করে। মাথার মধ্যে কি ডিএনএ, লেজে কিন্তু কোনো ডিএনএ নাই। খেয়াল করো, এই যে এটা হচ্ছে লেজ, লেজের মধ্যে কি বলতো কোনো ডিএনএ নাই। তারপরে স্পাইক থাকে, বেস প্লেট থাকে, স্পর্শক তন্তু থাকে। স্পাইক স্পর্শক তন্তু থাকে হচ্ছে 6টা। স্পর্শক তন্তু কয়টা বলতো? 6টা। আর স্পাইক থেকে কয়েকটি, বেস প্লেট থাকে হচ্ছে কি 1টি। এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এটা হচ্ছে কি আরএনএ ভাইরাস। মনে রাখবা, যত আজাদ কুজাত যত ভাইরাস আছে যেগুলো বড় বড় রোগ সৃষ্টি করে, সব আরএনএ ভাইরাস। আজাদ কুজাত যত ভাইরাস আছে যেগুলো বড় বড় রোগ সৃষ্টি করে, সব হচ্ছে কি বলতো আরএনএ ভাইরাস। সো জাস্ট এই তথ্যটুকু আমরা মনে রাখার চেষ্টা করব। তারপরে আসছে লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র। কিচ্ছু জানার দরকার নাই, সংজ্ঞা আর এক্সাম্পল। সংজ্ঞা আর হচ্ছে কি বলতো এক্সাম্পল। লাইটিক চক্রের সংজ্ঞাটা পড়বা, তারপর হচ্ছে কি বলতো লাইসোজেনিক চক্রের সংজ্ঞাটা পড়বা, আর হচ্ছে আমরা কি জানবো বলতো? এক্সাম্পল জানবো। সংজ্ঞা আর হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে? সংজ্ঞা আর হচ্ছে কি জানবো আমরা? এক্সাম্পল জানবো। তাহলেই হচ্ছে আমাদের এইটা হচ্ছে কভার হয়ে যাবে, এত ডিটেলস হচ্ছে লাগে না। তাহলে এক্সাম্পলটা কি আর সংজ্ঞা কি? লাইটিক চক্র একদম সোজা বাংলা ভাষায় যদি বলি, একটা ভাইরাস ব্যাকটেরিয়ার শরীরে প্রবেশ করবে। একটা ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করবে, প্রবেশ করে বংশবৃদ্ধি ঘটায় ব্যাকটেরিয়াটাকে বিদীর্ণ করে ব্যাকটেরিয়ার শরীর থেকে বের হয়ে আসবে। অর্থাৎ একটা ভাইরাস, মনে করো একটা ভাইরাস, তুমি একটা ব্যাকটেরিয়া, আমি হলাম একটা ভাইরাস। আমি তোমার শরীরে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে আমি সংখ্যা বৃদ্ধি করলাম, সংখ্যা বৃদ্ধি করে তোমার শরীরটারে ভেঙে বিচূর্ণ করে বের হয়ে গেলাম। এটাকে বলা হয় লাইটিক চক্র। লাইসোজেনিক চক্র কোনটা? এবার তোমার শরীরে আমি ভাইরাস পুরোটা ঢুকবো না, আমার ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে শুধু সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা ঢুকবে। ঢোকার পর তোমার ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে এই দুইটা মিলে হচ্ছে রিকম্বিনেশন ঘটবে। রিকম্বিনেশন ঘটে তারপর হচ্ছে প্রোটিন আবরণ নিয়ে তোমার শরীর থেকে বের হয়ে আসবে। মানে লাইটিক চক্রের ক্ষেত্রে সম্পূর্ণ ভাইরাসটা ব্যাকটেরিয়ার শরীরে ঢুকে যায়, আর লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে সম্পূর্ণ ভাইরাসটা ঢুকে না। ভাইরাসের যে জিনোমিক ম্যাটেরিয়াল যেটা থাকে ডিএনএ আরএনএ, সেইটা ব্যাকটেরিয়ার শরীরে প্রবেশ করে বংশ বৃদ্ধি করে। এই দুইটা হচ্ছে বেসিক পার্থক্য। এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট, টি2, টি4, টি6 আর হচ্ছে ল্যামডা, ইয়ন ফাস, এম13 ফাস। ওকে, এই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। ভাইরাস ঘটিত রোগ, ওই যে বহুল প্রচলিত একটা ছন্দ আছে, হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ফ্লু ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, তাই না? যে অনেকগুলো যে রোগ, এটা লিখতে হবে এটা, হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ফ্লু ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। এটা তো তোমাদের সবার জানার কথা। আচ্ছা, তারপরেও লিখি যে হায় 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 দেশে বসন্ত মাস এলো, ভাইকে ফ্লু
ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। তাহলে হাই দিয়ে হচ্ছে হাম, হাই দিয়ে হচ্ছে হারপিস, ঠিক আছে। দেশে দিয়ে হচ্ছে ডেঙ্গু, বসন্ত বসন্ত, মাস দিয়ে হচ্ছে মামস, এলো দিয়ে হচ্ছে অ্যাডিনো হারপিস, ভাইকে ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, ফ্লু দিয়ে হচ্ছে বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা, জ্বরে দিয়ে জ্বর, আর পেলো দিয়ে হচ্ছে পোলিও। এটা লিখতে পারো করোনা জ্বরে পেলো, ভাইকে ফ্লু ইনফ্লুয়েঞ্জা করোনা জ্বরে পেলো, তাহলে করোনা দিয়ে করোনা, আর পেলো দিয়ে হচ্ছে কি বলতো পোলিও। এই হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। পরীক্ষা আসবে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে। দুটিকে আলাদা করে ফেলবা। ওকে, এটা হয়ে গেল। তারপর হচ্ছে হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ফ্লু ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, জ্বরে ফ্লু ইনফ্লুয়েঞ্জা করোনা জ্বরে পেলো, হাম হারপিস, দেশে ডেঙ্গু, বসন্ত মামস, তারপরে এলো অ্যাডিনো ভাইরাল হেপাটাইটিস, তারপরে হচ্ছে বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, তারপরে কি করোনা, তারপরে হচ্ছে জ্বরে, তারপরে পেলো। এর একটা ছক আছে যেখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই ছকের একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যে এই জায়গাটা ধানের টুংরো রোগ। মনে রাখবা যে টুংরো কিসে হয়, ধানে কি দ্বারা, ভাইরাস দ্বারা। টুন্ডু কিসে হয়, গমে কি দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা। তাহলে টুন্ডু হচ্ছে গমে কি দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা। টুংরো হয় কোথায়, ধানে কি দ্বারা, ভাইরাস দ্বারা। এই দুইটা হচ্ছে মনে রাখবা। তারপর হচ্ছে এই যে এইডস হচ্ছে এইচআইভি ভাইরাস, চিকুনগুনিয়া, ডেঙ্গু, ফ্লাভিভাইরাস, এগুলো আসে। ডেঙ্গু, ফ্লাভিভাইরাস, জলাতঙ্ক, র্যাবিস, তারপরে হচ্ছে তোমার গুটি বসন্ত, ভ্যারিওলা, হাম হচ্ছে রুবিওলা, ঠিক আছে। জল বসন্ত, ভারিসেলা জোস্টার, যেগুলো মার্ক করতেছি। সাধারণ সর্দি, রিনো ভাইরাস, তারপর হচ্ছে জন্ডিস, হেপাটাইটিস বি, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এই যেগুলো মনে রাখতে হবে কিন্তু। বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, তারপর হচ্ছে এই যে তোমার কলার কি রোগ হয়, বাঞ্চি টপ, গোল আলু, তামাকের, এগুলো তো মোজাইক। সিমের হচ্ছে বিন মোজাইক, টমেটো বুশিট্যান্ট। এই যে কলা আর টমেটোটা ভালো করে মনে রাখবা, কলা আর টমেটো এগুলো হচ্ছে ভালো করে মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। ওকে, ভাইরাসের কারণে ক্যান্সার হয়, আর বেসিক্যালি হচ্ছে প্যাপিলোমা ভাইরাস দ্বারা হচ্ছে মানুষের ক্যান্সার গুলো হয়ে থাকে। সো এখানে কিছু জিনিস লেখা আছে, লিভার ক্যান্সার কোন ভাইরাস দ্বারা, লিম্ফোমা বা নেসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, টি-সেল লিউকোমিয়া, জেনিটাল বা জরায়ুর ক্যান্সার, তারপর হচ্ছে ক্যাপোসি সার্কোমা। এগুলো একটু হচ্ছে দেখো, এগুলো একটু রিডিং দিবা। ইবোলা, জিকা, নিপা, এগুলো কিন্তু আসে, ঠিক আছে। ইবোলা, জিকা আর হচ্ছে কি নিপা, এইগুলা হচ্ছে একটু আসে, এইগুলো হচ্ছে আমরা একটু রিডিং দিব। ইবোলা, জিকা আর হচ্ছে কি এই সবগুলোই, ইবোলা, জিকা ভাইরাস, নিপা ভাইরাস, সার্স, চিকুনগুনিয়া, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু। যেহেতু তোমাদেরকে আমরা স্লাইডটা দিয়ে দিব, যেসব স্লাইডে দাগ নাই ওই স্লাইড গুলো পড়ার দরকার নেই। ওকে, এবার আসো ভাইরাসের উপকারিতা। ভাইরাস দ্বারা কি কি উপকার হয়, তাই না? ভাইরাস দ্বারা তোমরা জানো যে প্রতিষেধক মানে কি ভ্যাকসিন তৈরি করা হয়। কি কি ভ্যাকসিন বলতো? পোলিও, বসন্ত, প্লেগ, জলাতঙ্ক, জন্ডিস। দেখো ভ্যাকসিন, প্রতিষেধক, পোলিও, প্লেগ, বসন্ত, জলাতঙ্ক, জন্ডিস। ঠিক আছে, পোলিও, বসন্ত, প্লেগ, জলাতঙ্ক আর জন্ডিস। কিভাবে মনে রাখবে আমি একটু সহজ করে দিচ্ছি। দেখো পি দিয়ে দুইটা, পোলিও, প্লেগ, পি দিয়ে দুইটা, পোলিও, প্লেগ, জ দিয়ে দুইটা, জলাতঙ্ক, জন্ডিস, জলাতঙ্ক, জন্ডিস, আর ব দিয়ে হচ্ছে একটা, বসন্ত। তার মানে হচ্ছে মনে রাখতে পারো যে পি পি বি জে জে। ঠিক আছে, পি পি বি জে জে, পি পি বি জে জে। এটা হলো কি ভ্যাকসিন, বুঝতে পারছো? ভ্যাকসিন। আর কিছু হচ্ছে তোমার ঔষধ, কলেরা, টাইফয়েড, আমাশয়, এই তিনটা হলো ঔষধ তৈরি, ঔষধ।
ঔষধ তৈরিতে হচ্ছে কলেরা, টাইফয়েড, আমাশয়, এরা হচ্ছে ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে টিউলিপ ফুল, এই যে তোমরা ছবি যেটা দেখতে পারতেছো এটা বেসিক্যালি হচ্ছে একটা টিউলিপ ফুলের ছবি। দেখো টিউলিপ ফুল এই যে ছোপ ছোপ যে দাগগুলো পড়ছে এগুলো হচ্ছে ভাইরাসের কারণে। তারপরে তোমার কি বলে নিউক্লিয়ার পলিহাইড্রোপস নামক একটা ভাইরাস আছে যেটা পতঙ্গনাশক হিসেবে মিক্সো ভাইরাস খরগোশ নিধনে। নিউক্লিয়ার পলিহাইড্রোপস ভাইরাস পতঙ্গনাশক, মিক্সো ভাইরাস কি বলতো খরগোশ নিধন হচ্ছে ব্যবহার হয়। ওকে, তারপরে হচ্ছে কি হেপাটাইটিস। এইটা এত কিচ্ছু করার দরকার নাই ভাই, জাস্ট হেপাটাইটিস সম্পর্কে জানবা যে এটা হচ্ছে একটা লিভারের রোগ, জন্ডিস হয়। হেপাটাইটিসের 5টা টাইপ, এ বি সি ডি, তারপর হচ্ছে কি বলতো ই। তারপর হচ্ছে এর জন্য একটা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন আছে। কি ভ্যালেন্ট ভ্যাকসিন বলতো? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন আছে। HBS AG পজিটিভ হলে যে 4টা ডোজ আর একটা বুস্টার ডোজ, আর HBS AG পজিটিভ হলে হেপাটাইটিস আক্রান্ত বলে ধরে নেওয়া হয়। তাহলে কি করবো আমরা হেপাটাইটিস থেকে বলছি বলতো? এই কারণে বলি যে ক্লাসটা করতে হয়। এই যে এখন যে আমি বললাম যে হেপাটাইটিস থেকে এই কয়টা জিনিস পড়বা, এটা কিন্তু আমি বোর্ডে লিখলাম না বা লেখার মতো স্কোপ নাই। তাহলে হেপাটাইটিস থেকে আমরা জাস্ট হচ্ছে যেটা পড়বো এখানে আমি লিখে দিলাম সি ক্লাস। কি কি পড়বা আমি বলে দিচ্ছি। হেপাটাইটিস হচ্ছে কি লিভারের প্রদাহ হেপাটাইটিস। জন্ডিস হয় হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা, তাই তো? হেপাটাইটিসের 5টা টাইপ, এ বি সি ডি ই, তাই তো? তারপরে হচ্ছে বলছি এটা শনাক্ত করা হয় HBS AG পজিটিভ যদি হয় তাহলে শনাক্ত করা হয়। তারপরে আমরা বলছি এটার ভ্যাকসিন কয়টা? 4টা, আর একটা হচ্ছে বুস্টার ডোজ। একটা হচ্ছে কি বুস্টার ডোজ, তাহলে 5টা। এই কারণে ভ্যাকসিনটার নাম পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। হেপাটাইটিস সি কে বলা হয় তুষের আগুন বা হাড় ভাঙা জ্বর। হেপাটাইটিস সি কে কি বলা হয় বলতো? তুষের আগুন বা হাড় ভাঙা জ্বর। ওকে, শেষ, এটা গেল। তারপরে ডেঙ্গু। ডেঙ্গু হচ্ছে কি এটা ফ্ল্যাভিভাইরাস দ্বারা হয়। ডেঙ্গু হচ্ছে ফ্ল্যাভিভাইরাস দ্বারা হয়। এডিস অ্যাজেপ্টি, এডিস আলবোপিক্টাস। এই মশকি, মশা মশকির মধ্যে কিন্তু পার্থক্য জানতে হবে। মশকি মানে মহিলা মশা, তো এদের দ্বারা হয়ে থাকে। ডেঙ্গু 3 প্রকার, সাধারণ, হেমোরেজিক, ডেঙ্গু শক সিনড্রোম। 103 থেকে 105 ডিগ্রি এটা হলো ডেঙ্গু জ্বরের টেম্পারেচার। ডেঙ্গু 3 প্রকার, সাধারণ, হেমোরেজিক, ডেঙ্গু শক সিনড্রোম। হচ্ছে টেম্পারেচার 103 থেকে 5 হলে কি সেটা ডেঙ্গু জ্বর। রোগ নির্ণয় হয় সেরোলজি, প্লেটিলেট, সেল কালচার। 3টা জিনিস দ্বারা, সেরোলজি, প্লেটিলেট, সেল কালচার। সেরোলজি বলতে যেটা বোঝায় যে ব্লাডে যদি আইজি হচ্ছে জি আর আইজি এম, তোমরা জানো এগুলো হচ্ছে কি অ্যান্টিবডি। এদের অ্যান্টিবডির হচ্ছে একটা অপটিমাম লেভেল থাকে। যদি এমন হয় যে অপটিমাম লেভেলের যে পরিমাণ এরা বেশি আছে তখন ডেঙ্গু আক্রান্ত বলে ধরে নেওয়া হয়। এটাকে বলা হয় সেরোলজি কালচার। এইটা যে টেস্ট দ্বারা করা হয় সেটা হচ্ছে NS1 টেস্ট, নন স্ট্রাকচারাল প্রোটিন। NS1 টেস্ট হচ্ছে এটাকে বলা হয়। তারপরে প্লেটিলেট কালচার, ওই তোমরা জানো যে 1.5 লক্ষের যদি নিচে নেমে আসে প্লেটিলেট, ঠিক আছে, 69টা 1.5 লাখের নিচে নেমে আসা সেটাকে আমরা প্লেটিলেট কালচার। আর সেল কালচার দ্বারা হচ্ছে ভাইরাস শনাক্ত করা যায়। সো এগুলো আমরা একটু জানার চেষ্টা করবো, ছোটখাটো ইনফরমেশন। পেঁপের রিং স্পট ভাইরাস, পাপায়া রিং স্পট ভাইরাস, দেখো ছবির দিকে খেয়াল করো, দাগ পড়ে গেছে যার কারণে পেঁপে গাছের দেখছো পাতার কি অবস্থা, পেঁপের কি অবস্থা, ঘেঁঘা গুজা হয়ে গেছে। তো এটা কি দ্বারা হয়? পাপায়া রিং স্পট ভাইরাস দ্বারা হয়। পাপায়া রিং স্পট ভাইরাস দ্বারা হয়। এফিড জাতীয় পতঙ্গ, জাপ পোকা, সাদা মাছি, মেইজাস পার্সিকি, তারপর হচ্ছে তোমার অ্যাপ্লাস হচ্ছে গসিপি। মেইজাস পার্সিকি, অ্যাপ্লাস গসিপি, এই 2টা দ্বারা হচ্ছে এই পেঁপের এই ধরনের রোগটা সাধারণত হচ্ছে কি হয়ে থাকে। তো এটার কারণে পেঁপের 90% ফলন কমে যায়। পেঁপের মিষ্টতা হয় কারণ হচ্ছে পেঁপেতে তোমার 90% হচ্ছে পেপেইন থাকে। সরি ভুল বললাম, মানে পেঁপেতে একটা কেমিক্যাল থাকে নাম হচ্ছে পেপেইন। সো কোন পেঁপেতে যদি পেপেইনের পরিমাণ কমে যায় পেঁপের মিষ্টতা কমে যায়। পেপেইনের পরিমাণ কমে গেলে মিষ্টতা কমে যায়। তো তোমার হচ্ছে জাপানে 2টা জাত উদ্ভাবন করছে, একটা হলো হাওয়াই, একটা হলো রেইনবো আর একটা সানা। রেইনবো আর সানা এই 2টা জাত হচ্ছে পিআরএসবি প্রতিরোধী। এই 2টা জাত হচ্ছে পিআরএসবি প্রতিরোধী। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের ভাইরাস রিলেটেড পড়া। সো তোমাদের সবাই বুঝতে পারছো কিনা? সবাই
ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে সবাই বুঝতে পারছো কিনা। ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা সবাই বুঝতে পারছো কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা। দ্রুত দ্রুত, হ্যাঁ দ্রুত ভাইয়াকে একটু জানাও যে তোমরা সবাই বুঝতে পারছো কিনা, কারো কোনো সমস্যা আছে কি না। ভাইয়াকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে সবাই বুঝতে পারছো কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা। তোমার কাছে হয়তো মনে হতে পারে যে ভাইয়া তো অনেক কিছু স্কিপ করে করে পড়াচ্ছে, বাট ভাই বিশ্বাস রাখো যা পড়াচ্ছি এতটুকুই পড়ো, এর বাইরে তোমার কিছু লাগবে না। কৃষি বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ যা পড়াচ্ছি এতটুকুই পড়ো, এর বাইরে আর কিছু লাগবে না, এতটুকু বিশ্বাস রাখো, ঠিক আছে? এতটুকু বিশ্বাস রাখো, যা পড়াইছি এতটুকুই পড়ো, এর বাইরে কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার আহামরি কিছু লাগবে না, লাগবে না। ওকে, তারপরে দেখো নেক্সট মনে হয় কি আছে, প্র্যাকটিস 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 ব্যাকটেরিয়া দ্বারা আমি দেখিনি। আচ্ছা, ব্যাকটেরিয়ার ইতিহাস। সো ব্যাকটেরিয়া নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, পৃথিবীর সর্বপ্রথম জীব বলতে পারা হচ্ছে ব্যাকটেরিয়া। এই যে ব্যাকটেরিয়াটা আছে, ঠিক আছে, তো ব্যাকটেরিয়া পড়তে গেলে বেশ কয়েকজন বিজ্ঞানীর নাম আসে। একজন প্রথম হচ্ছে লিওনহু। কি বলছি বলতো? লিওনহু, অ্যান্টনি ভন লিউয়েনহুক। অ্যান্টনি ভন হচ্ছে কি বলতো? লিওনহুক। উনি হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। তিনি এর নাম দেন হচ্ছে অ্যানিম্যালকুল বা ক্ষুদ্র প্রাণী। বুঝতে পারছো? অ্যানিম্যালকুল বা ক্ষুদ্র প্রাণী। অনেকে ব্যাকটেরিওলজি, প্রোটোজুওলজিরও জনক বলা হয়। আগের ক্লাসের পিডিএফ দিইনি কেন? দিছি তো, পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে না? এই তোমরা উদ্ভিদ সাহিত্যতে পিডিএফ পাও নাই? দেওয়া হয়েছে তো ওয়েবসাইটে, তোমরা কোর্সে যে এনরোল করছো ওখানে দেখতে পারবা তো, ওখানে দেওয়া আছে তো। ওয়েবসাইটে যে কোর্সে এনরোল করছো, যেখান থেকে তোমরা সব নোট দেখো, ওখানে দেওয়া আছে। তাহলে দেখো, অ্যান্টনি ভন লিওনহুক অণুজীব বিজ্ঞান, ব্যাকটেরিওলজি, প্রোটোজুওলজির জনক বলা হয়, ঠিক আছে? ব্যাকটেরিওলজি এবং হচ্ছে কি বলতো, প্রোটোজুওলজির জনক। ব্যাকটেরিওলজি আর হচ্ছে প্রোটোজুওলজির জনক বলা হয়। তারপরে হচ্ছে তোমার হচ্ছে এরেনবার্গ। এরেনবার্গ হচ্ছে ব্যাকটেরিয়ার নামকরণ করছে। এরেনবার্গ ব্যাকটেরিয়ার নামকরণ করছে। এরেনবার্গ হচ্ছে ব্যাকটেরিয়ার নামকরণ করছে। তারপরে দেখো লুই পাস্তুর, ব্যাকটেরিয়া তত্ত্ব, জার্ম থিওরি অফ ডিজিজ। ব্যাকটেরিয়া তত্ত্ব, এগুলো আমি না লিখি বলে দিচ্ছি। লুই পাস্তুর ব্যাকটেরিয়া তত্ত্ব বা জার্ম থিওরি অফ ডিজিজ। রবার্ট কক যক্ষা রোগের ব্যাকটেরিয়া আবিষ্কার করছে, রবার্ট কক। আলেকজান্ডার ফ্লেমিং, তোমরা জানো যে পেনিসিলিয়াম নোটাটাম থেকে হচ্ছে প্রথমে একটা অ্যান্টিবায়োটিক তৈরি করছে, পরবর্তীতে পেনিসিলিয়াম ট্রাইসোজেনাম থেকে বাণিজ্যিকভাবে অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হচ্ছে। এবং এই অ্যান্টিবায়োটিকের কাজ কি? আইদার ব্যাকটেরিয়াকে কিল করে অথবা হচ্ছে ব্যাকটেরিয়ার প্রজননটাকে হচ্ছে রোধ করে। ব্যাকটেরিয়াকে কিল করে অথবা কি রোধ করে। তার মানে কয়জন বিজ্ঞানী বললাম? লিওনহুক ব্যাকটেরিওলজি, প্রোটোজুওলজির জনক। এরেনবার্গ ব্যাকটেরিয়ার নামকরণ করছে। লুই পাস্তুর জার্ম থিওরি অফ ডিজিজ, ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠাতা করছে। তারপরে হচ্ছে রবার্ট কক, যক্ষা রোগের জীবাণু। তারপরে আলেকজান্ডার ফ্লেমিং নিয়ে তো হচ্ছে বললাম। সো এগুলো আমরা মনে রাখবো। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি? খুব কমন কিছু বৈশিষ্ট্য আছে। এরা আণুবীক্ষণিক, তারপরে হচ্ছে এরা আদিকোষী। ব্যাকটেরিয়া কিন্তু আদিকোষী। আর আদিকোষী যেখানে ডিএনএ অবস্থান করে সেই জায়গাটাকে নিউক্লিয়েড বলে। -17 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এরা কি বাঁচতে পারে? -17 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু ব্যাকটেরিয়া হচ্ছে বাঁচতে পারে। ওকে, এটা চলে গেল। এটা একটু দেখবা, রিডিং দিবা, ক্লাস দেখতে হবে, বুঝছো? শুধু নোটের আশায় পড়ে থাকলে হবে না, ক্লাস করতে হবে। এটাকে হচ্ছে একটু রিডিং দিবা। হ্যাঁ, নিউ ভার্সনের ম্যাগনেটিক ফাইল দেওয়া হবে আরো পরে। এটা জানো, এটা তোমাদের হচ্ছে গতবারের ম্যাগনেটিক ফাইল ছিল। এটা হচ্ছে সাদা কালো প্রিন্ট আর কি। এটা গতবারের ম্যাগনেটিক ফাইল ছিল। আমি পড়ানোর সময় এটাও রাখি, বুঝতে পারছো? আমি পড়ানোর সময় হচ্ছে এটা রাখি। এটা আমাকে অনেক বেশি হেল্প করে, কারণ খুব সুন্দর করে গোছানো, খুব সুন্দর করে হচ্ছে গোছানো আর কি।
সো এটা কেন, এটা জাস্ট একটু রেডিং দিবা। তারপর হচ্ছে ভিত্তি, এগুলো দরকার নাই। ভিত্তির মধ্যে দাঁড়াও ওকে একটু দেখতে দাও। আচ্ছা, এই যে এখান থেকে যেটা দেখবা, কোমাকৃতি, ভিব্রিয় কলেরা, তারপর হচ্ছে তারকাকৃতি, স্টেলা এসপি, টেলা এসপি, সর্পিলাকার, স্পাইরিলাম মাইনাস, ঠিক আছে, হাইপা, হাইফা, স্ট্রেপ্টোমাইসিস, এই চারটা ভালো করে পড়বা, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এটা জানার চেষ্টা করবা। গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ মানে কি, যারা অ্যালকোহল সলিউশনে হচ্ছে ভায়োলেট রং ধারণ করে তারা গ্রাম পজিটিভ, আর গ্রাম নেগেটিভ মানে কি, যারা ভায়োলেট রং ধারণ করে না। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল গুলো আমরা একটু মনে রাখবো। যেমন আমি যেটা পড়াই, যে ক্লাসটা একটু ল্যাক আছে, ক্লাসটায় একটু ল্যাক আছে, ঠিক আছে। এবার দেখেন যে কয়লা দিয়ে হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম, ছয়টা দিয়ে হচ্ছে স্টাফাইলোকক্কাস, আরেকটা আছে স্ট্রেপ্টোকক্কাস, ছয়টা দিয়ে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, তারপরে স্টাফাইলোকক্কাস, একটু দিয়ে হচ্ছে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, ল্যাক দিয়ে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ঠিক আছে। তাহলে মনে থাকবে ক্লাসটা একটু ল্যাক আছে, কয়লা দিয়ে হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম, ছয়টা দিয়ে স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, একটু দিয়ে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, বুঝতে পারছো, আর হচ্ছে ল্যাক দিয়ে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। আর গ্রাম নেগেটিভ কি, খেয়াল করো, গ্রাম নেগেটিভ হচ্ছে তোমার এই দুইটা ভালো করে মনে রাখবা, ভিব্রিও আর হচ্ছে ইকোলাই, ভিব্রিও আর হচ্ছে কি বলতো, ইকোলাই, ভিব্রিও আর হচ্ছে কি ইকোলাই, ভিব্রিও কলেরা আর হচ্ছে ইস্টিচিয়া কোলি, ওকে। তারপরে হচ্ছে ফ্লাজেলা ভিত্তিক, এটা একটু মনে রাখতে হবে, এটা পরীক্ষা আসে যে কোনটার কয়টা করে ফ্লাজেলা। মানে নাই, কোনো ফ্লাজেলা নাই। মোনো মানে কি, একটা ফ্লাজেলা। অ্যাম্ফি আমরা কি উভধর্মী বলি না, দুই প্রান্তে দুইটা ফ্লাজেলা। এই খেয়াল করো, এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, এই যে দুই পাশে দুইটা ফ্লাজেলা, এটাকে বলা হয় অ্যাম্ফিট্রিকাস। সেফালোট্রিকাস হচ্ছে এক গুচ্ছ ফ্লাজেলা থাকে, এই যে সেফালোট্রিকাস হচ্ছে এই যে এক গুচ্ছ ফ্লাজেলা, ওকে। তারপরে আসে হচ্ছে লফোট্রিকাস, দুই গুচ্ছ ফ্লাজেলা, এই যে এটা লফোট্রিকাস, এটা লফোট্রিকাস। পেরিট্রিকাস সবদিকে ফ্লাজেলা, পেরিট্রিকাস, ওকে। এবার যদি আমরা এক্সাম্পল পড়তে চাই, ভিব্রিও কলেরা পড়বো, স্পাইরিলাম মাইনাস পড়বো, স্যালমোনেলা টাইফি পড়বো, এই তিনটা এক্সাম্পল পড়বো। ভিব্রিও কলেরা হচ্ছে, তারপরে হচ্ছে স্পাইরিলাম মাইনাস, স্যালমোনেলা টাইফি, ওকে। তারপরে এসে অক্সিজেন, এটা রিডিং দিও, এটা ইম্পর্টেন্ট নয় বাট চলে আসতে পারে, বাট যারা মেডিকেলে পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, তাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, উপকারিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100%। এখান থেকে মনে করো কৃষিতে প্রশ্ন আসবে, 100% লেখা আছে, কি কি সব ডিটেলস পড়বা এখান থেকে, 100% উপকারিতা, এটা পড়তে হবে, মাস্ট পড়তে হবে, ঠিক আছে, মাস্ট পড়তে হবে। এটাও পড়তে হবে, এটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবগুলোই পড়বা, মুখস্থ করার দরকার নেই, জাস্ট মনে রাখা আর কি। যেমন আমরা যদি বলি যক্ষা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, নিউমোনিয়া হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি, টাইফয়েড, সালমোনেলা টাইফি, কলেরা, ভিব্রিও কলেরা, ডিপথেরিয়া, কর্নিব্যাকটেরিয়াম ডিপথ্রি, আমাশয়, ব্যাসিলাস ডিসেন্ট্রি, হোপিং কাশি, বর্ডিটেলা পার্টুসিস, টুন্ডু, এই যে দেখছো টুন্ডু চলে আসছে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম প্রাইটিসি, টুন্ডু, ব্লাইট, জ্যান্থোমোনাস অরাইজা, আঠাজারা, জ্যান্থোমোনাস ভাস্কুলোরাম, ধনুষ্টঙ্কা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টেটানি, গরুর যক্ষা, মাইকোব্যাকটেরিয়াম হোবিস, ভেড়ার অ্যানথ্রাক্স, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, হাঁসপুর্গের কলেরা, ব্যাসিলাস এডিসেপ্টিকাস, তারপর হচ্ছে লেবুর ক্যান্কার, আপেলের ফায়ার ব্লাইট। জাস্ট নামগুলো মনে রাখবা যাতে তুমি অপশন দেখে আনসার করতে পারো, মুখস্থ করার দরকার নাই, অপশন দেখে আনসার করতে পারো, এইভাবে পড়বা। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে হচ্ছে কি, গনোরিয়া, ক্লামাইডিয়া, সিফিলিস, নামগুলো দেখবা। আর কি কি অপকার করে, এই যে কোলিফর্ম ব্যাকটেরিয়া, তারপরে এই যে খাদ্যে বটুলিন, এটা একটু পড়াই দিই তোমাদেরকে, ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম, খেয়াল করো, ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম আমরা যে বিভিন্ন ক্যান জাতীয় প্রোডাক্ট খাই, কৌটার মধ্যে যে খাবারগুলো খাই, এদের মধ্যে হচ্ছে
এই ব্যাকটেরিয়াটা গ্রো করে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। তো গ্রো করে তারা নিউরোটক্সিন নামক একটা কেমিক্যাল তৈরি করে। নিউরোটক্সিন নামক হচ্ছে একটা কেমিক্যাল তৈরি করে। এই যে নিউরোটক্সিন নামক যে কেমিক্যাল গুলো তৈরি করতেছে, এই নিউরোটক্সিন নামক হচ্ছে কেমিক্যাল গুলা আলটিমেটলি যেটা করে, মানুষের মস্তিষ্কের যে নার্ভ সেল নিউরন যেগুলো আছে সেগুলোকে হচ্ছে ড্যামেজ করে দেয়, এতে মানুষের মৃত্যু হয়। এই টোটাল ঘটনাকে হচ্ছে বোটুলিজম বলে। পরীক্ষায় প্রশ্ন আসে নিউরোটক্সিন তৈরি করে কোন ব্যাকটেরিয়া? ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। তারপরে লোহার পাইপে ক্ষত, কোলিফর্ম ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে একটু মনে রাখবো আমরা, দরকার নাই ব্যাকটেরিয়ার জনন। আচ্ছা, ধানের ব্লাইট খেয়াল করো, ধানের টুমরো পাইছো, টুন্ডু পাইছো, এবার কি ধানের ব্লাইট, ধানের হচ্ছে কি টুমরো পাইছো, টুন্ডু পাইছো, ধানের ব্লাইট মনে রাখবা, যন্ত্রমনা সরাইজা। আর হচ্ছে কি মানুষের কলেরা, ভিব্রিও কলেরা, যন্ত্রমনা সরাইজা। আর হচ্ছে কি বলতো ভিব্রিও কলেরা, যন্ত্রমনা সরাইজা। আর হচ্ছে কি বলতো ভিব্রিও কলেরা। জাস্ট একটু হচ্ছে রিডিং দিবা। এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া, হ্যাঁ এই এটা মাত্র পড়ালাম, এটা পারবা। এটা অ্যান্সার করো সবাই। নিচের কোনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? এটা অ্যান্সার করো। এটা অ্যান্সার করো সবাই দেখি। তোমাদের উপস্থিতি এরকম হইলে এগুলা আসলে ফ্রি কোর্স নিয়ে কোনো লাভ নাই, বুঝছো? 2-4 জন পোলাপানের জন্য এগুলো ফ্রি কোর্স নিয়ে আসলে কোনো লাভ নেই। হ্যাঁ, স্টার হলো কাজ হয়েছে, পড়ালাম, ক্লাসটা একটু ল্যাক আছে। এটা মনে রাখবা, এটা পরীক্ষায় প্রচুর আসে। এটা যদি ওখানে আছে চা তামাক প্রক্রিয়াজাতকরণে ব্যাসিলাস মেগাথেরিয়াম, ব্যাসিলাস মেগাথেরিয়াম। ম্যালেরিয়ার ইতিহাস, আচ্ছা ম্যালেরিয়ার ইতিহাস, তাই তো? আচ্ছা, ম্যালেরিয়ার ইতিহাস থেকে আসলে খুব একটা কোশ্চেন ওইভাবে আসে না, তারপরেও তোমরা ইতিহাসটা একটু দেখে নিও। আমরা পড়াতে চাই আসলে যেগুলো আসে। ম্যালেরিয়ার লক্ষণ হচ্ছে 3 ধাপে প্রকাশ পায়। একটা হচ্ছে, আমার অনেক ইচ্ছা ছিল যে আজকে ক্লাসে ঢুকে ম্যালেরিয়ার যে লাইফ সাইকেলটা ওদের এমন ভাবে পড়ায় দিব যে একদম মনের মধ্যে গেঁথে যাবে। আর সত্যি কথা, তোমাদের উপস্থিতি দেখে এখন আমার এনার্জি আসতেছে না, কারণ অ্যাটলিস্ট লাইফ সাইকেলটা টোটালি ক্লিয়ার করে পড়াইতে গেলে 30 থেকে 35 মিনিট সময় লাগে। 2টা লাইফ সাইকেল আছে, একটা হচ্ছে সময় লাগে। ওই এনার্জিটাই আমার আর আসতেছে না যে তোমাদেরকে যে সুন্দর করে টোটাল লাইফ সাইকেলটা একদম জন্মের তরে ক্লিয়ার করে দিব, ওই এনার্জিটাই হচ্ছে আসতেছে, বুঝতে পারছো? সো তোমরা, আমি টোটাল চ্যাপ্টার বুঝাই দিচ্ছি। আর ম্যালেরিয়ার লাইফ সাইকেল যদি তোমরা এমন ভাবে শিখতে চাও যে মনে করো যে তুমি আরেকজনকে পড়াইতে পারবা, ঠিক আছে, তুমি আরেকজনকে পড়াইতে পারবা, এরকম ভাবে যদি তুমি শিখতে চাও, তাহলে আমাদের বায়োলজি কিলার্স ইউটিউব চ্যানেলে দেখবা ম্যালেরিয়ার উপর ডেডিকেটেড একটা ক্লাস আছে। যারা হচ্ছে এইভাবে শিখতে চাও তারা চাইলে ওই ক্লাসটা করে ফেলতে পারো। আর আমি ওভারঅল কৃষির জন্য যা লাগে সেগুলো হচ্ছে আমি বুঝাই দিচ্ছি, সেটা ভিন্ন বিষয়। বাট হচ্ছে একদম ডেডিকেটেড ভাবে যদি তুমি ম্যালেরিয়ার লাইফ সাইকেল একদম ডিটেলস জানতে চাও, ঠিক আছে, ডিটেলস জানতে চাইলে হচ্ছে ডেডিকেটেডলি 30-35 মিনিটের একটা ক্লাস আছে, আমি হচ্ছে তোমাদেরকে কমেন্টে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সেখান থেকে ম্যালেরিয়ার লাইফ সাইকেলটা পড়ে নিবা। একদম হচ্ছে ম্যালেরিয়ার লাইফ সাইকেল একদম তটস্থ হয়ে যাবে। আর বাকিটুকু আমি গুছিয়ে দিচ্ছি। দেখো, ম্যালেরিয়ার লাইফ সাইকেলটা আমি হচ্ছে ইয়াতে দিয়ে দিছি, কমেন্ট সেকশনে দিয়ে দিছি। তোমরা কমেন্টসে দিয়ে দিছি, অথবা বায়োলজি কিলার্স ইউটিউব চ্যানেলে
ম্যালেরিয়ার লাইফ সাইকেল, ম্যালেরিয়া লিখে সার্চ দিলে চলে আসবে। তো যাই হোক, দেখো প্রাথমিক পর্যায়ে মাথা ধরা, বমি বমি ভাব, অনিদ্রা। মাধ্যমিক পর্যায়ে 104 থেকে 106 ডিগ্রি। খেয়াল করো, ডেঙ্গু ছিল 103 থেকে 5, ম্যালেরিয়া 104 থেকে 6, বুঝতে পারছো? আর প্লাজমোডিয়াম ভাইভেক্স চূড়ান্ত পর্যায়ে হচ্ছে তোমার এই যে দীর্ঘদিন যদি কেউ ম্যালেরিয়া আক্রান্ত হয়ে থাকে তাহলে তাদের যেটা হয়, লাইসোলেসিথিন নিঃসরণ করে, রক্তকণিকা ধ্বংস হয়ে যায়, হিমোলাইসিন নামক অ্যান্টিবডি তৈরি করে। এই যে কি অ্যান্টিবডি? ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলে হিমোলাইসিন নামক অ্যান্টিবডি তৈরি হয়। আমরা এটা একটু মনে রাখবো। এবার আসো, এই দেখো এটা কিন্তু একটা সিনকোনা গাছ, বুঝতে পারছো? তো দেখো ম্যালেরিয়া রোগের চিকিৎসা কি কি ওষুধ আছে? ক্লোরোকুইন। বাংলাদেশের ম্যালেরিয়া জীবাণু এটা প্রতিরোধী, অর্থাৎ ক্লোরোকুইন দিয়ে তুমি বাংলাদেশের কোনো ম্যালেরিয়া জীবাণুকে মারতে পারো। ক্লোরোকুইন দিয়ে তুমি বাংলাদেশের কোনো ম্যালেরিয়া জীবাণুকে মারতে পারবা না। ক্লোরোকুইন দিয়ে তুমি বাংলাদেশের ম্যালেরিয়া জীবাণুকে মারতে পারবা না। ইন্টারেস্টিং ব্যাপার না, যে ক্লোরোকুইন দিয়ে হচ্ছে তুমি ম্যালেরিয়া জীবাণুকে মারতে পারবা না। তোমরা যে ক্লাসটা করতেছো এটা ডেসক্রিপশনে আমি ম্যালেরিয়া লাইফ সাইকেলটা দিয়ে দিব, ঠিক আছে? ফয়সাল, এই যে দেখো কমেন্টে আমি হচ্ছে লাইফ সাইকেলের ক্লাসটা দিছি, এটা এই ভিডিও নেটওয়ার্ক পেজে দুইটা ভিডিওর ডেসক্রিপশনটা এডিট করে এটা নিচে দিয়ে দাও, একদম ডিটেইলস 40 মিনিটের ক্লাস, 35-40 মিনিটের ক্লাস, ওটা দেখে নিও যারা টোটাল লাইফ সাইকেল একদম গড় করে বলতে চাও, পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, এবার আসো কুইনাইন, মূল ঔষধ সিনকোনা গাছের বাকল, এটা হচ্ছে সিনকোনা গাছ, বুঝতে পারছো? তারপর হচ্ছে কেমোকুইন, ম্যাপাক্রিন, প্যালোড্রিন, অ্যাব্লোক্লোর, তারপর হচ্ছে প্রোগানিল, সালফারডক্সিন, অক্সিসাইক্লিন, ম্যালারন, এগুলো ম্যালেরিয়ার ওষুধ। আর্টিমিসিন, প্লাজমোডিয়াম ফালসিপারাম এটি প্রতিরোধী, অর্থাৎ আর্টিমিসিন দিয়ে তুমি প্লাজমোডিয়াম ফালসিপারামকে মারতে পারবে না। বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা মস্কিরিক্স বা আরটিএসএস। ম্যালেরিয়াকে প্রতিরোধ করার জন্য, অর্থাৎ ম্যালেরিয়া যাতে হচ্ছে গ্রো না করতে পারে বা যাতে বড় না হতে পারে, সেই জন্য বিএইচসি, এগুলো কেমিক্যাল, ডায়ালড্রিন, জুভেনাইল হরমোন, এগুলো প্রয়োগ করা হয়। এগুলো প্রয়োগ করলে ম্যালেরিয়ার হচ্ছে প্রতিরোধ করা সম্ভব হয়। সো এবার এই যে এটা তোমরা মনে রাখতে পারো না যে ম্যালেরিয়া জ্বর ও জীবাণু পরজীবীর নাম, ম্যালেরিয়া জ্বর ও জীবাণু পরজীবীর নাম। তোমরা অনেকে একটা ছন্দ দিয়ে পড়ো, অমি ভাবি ফ্যামিলি মেকার, ঠিক আছে? অমি ভাবি ফ্যামিলি মেকার, এরকম একটা হচ্ছে ছন্দ দিয়ে হচ্ছে তোমরা পড়ো আর কি। সো যাই হোক, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে অমি ভাবি ফ্যামিলি মেকার এইটা, যে ফার্স্ট ওয়ান আসো প্লাজমোডিয়াম ওভালি। দেখো ওভাল হচ্ছে ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেট খেলার একটা স্টেডিয়াম। তোমরা যারা ক্রিকেট খেলা দেখো তারা ভালো জানো যে ওভাল হচ্ছে ইংল্যান্ডের একটা বিখ্যাত ক্রিকেট খেলার স্টেডিয়ামের নাম হচ্ছে কি? ওভাল। তো ইংল্যান্ডের মানুষজন কি শান্ত শিষ্ট মৃদু ঠান্ডা স্বভাবের হয়। ইংল্যান্ডের মানুষজন শান্ত শিষ্ট মৃদু ঠান্ডা স্বভাবের হয়। ক্রিকেট খেলায় খেলে কতজন? 11 জন। স্কোয়াডে থাকে কতজন? 16 জন। যেমন যে আমরা বলি যে ইংল্যান্ড সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট দলের 16 সদস্যের স্কোয়াড ঘোষণা। তাহলে দেখো তো যে প্লাজমোডিয়াম ওভালি কোন দেশের? ইংল্যান্ডের মানুষজন মৃদু শান্তশিষ্ট মৃদু, ক্রিকেট খেলায় খেলে কতজন? 11 জন। স্কোয়াডে থাকে কতজন? 16 জন। মিলে গেছে? স্কোয়াডে থাকে কতজন? 16 জন। মিলে গেল? ঠিক আছে। প্লাজমোডিয়াম ওভালি ইংল্যান্ডের মানুষজন শান্তশিষ্ট মৃদু স্বভাবের, ক্রিকেট খেলায় খেলে কতজন? 11 জন। স্কোয়াডে থাকে 16 জন। তারপর ভাইভেক্স, মনে রাখবা, যাহাই ভাইভেক্স তাহাই D9, তাহাই 12, তাহাই 20। দেখো ভ ব ব ব, ভাইভেক্স B9 12 20, ভাইভেক্স B9 12 20, ভাইভেক্স B9 12 20, ভাইভেক্স B9 12 20। দেখো দুইটা কিন্তু বানিয়ে মতো সহজ হয়ে গেল। ওভালি, তারপর হচ্ছে 11 থেকে 16, তারপর হচ্ছে ভাইভেক্স B9 12 20। ওকে। ফ্যালসিপারাম, এই যে পারাম, ম ম ম পারাম, ফ্যালসিপারাম, ঠিক আছে। এই যে ম দিয়ে মনে রাখবা ম্যালিগন্যান্ট, ম দিয়ে কি বলতো? ম্যালিগন্যান্ট। ফ্যালসিপারাম, এই পারামের ম দিয়ে ম্যালিগন্যান্ট, ম ম্যালিগন্যান্ট। তারপরে বাকি থাকে কয়টা? একটা প্লাজমোডিয়াম ম্যালেরি, এটা হচ্ছে কর্টান, এটা দ্বারা সাধারণত আমাদের দেশে ম্যালেরিয়া রোগ ছড়ায়। যে প্লাজমোডিয়াম ম্যালেরি দ্বারা আমাদের দেশে হচ্ছে রোগ ছড়ায়, কোনটা দ্বারা? প্লাজমোডিয়াম ম্যালেরি দ্বারা। ওকে, এবার হিসাব বোঝার চেষ্টা করো। আমাদের দেশে যেটা দ্বারা রোগ ছড়ায় তার সবকিছু বেশি বেশি,
তার সবকিছু বেশি। খেয়াল করো, সৃষ্ট জ্বর বেশি, 72 ঘন্টা পর পর সৃষ্ট জ্বর হয়, 72 ঘন্টা পর পর সৃষ্ট জ্বর হয়। সুপ্ত অবস্থা 18 থেকে 40 দিন। দেখো 72 ঘন্টা আর কোনোটাই নেই, 18 থেকে 40 দিন কোনোটাই নেই। তাহলে এটা এইভাবে মনে রাখবো আমরা যে প্লাজমোডিয়াম ম্যালেরি এটা আমাদের দেশে হয়, এটা সবকিছু বেশি বেশি, সৃষ্ট জ্বর বেশি, সুপ্ত অবস্থাকাল বেশি, সবই কি বলতো বেশি বেশি, সবই হচ্ছে কি বলতো বেশি বেশি, মনে থাকবে। আর বাকি থাকলো এই দেখো এগুলো 48 48 36 থেকে 48 48 48, এটা 8 থেকে 15 দিন। তাহলে প্রথমে আমরা মনে রাখবো এই দুটো, প্লাজমোডিয়াম ওভারি আর ভাইভেক্স। ওভারি মনে রাখবো ক্রিকেট খেলা দিয়ে, ভাইভেক্স হচ্ছে ব ব ব ব, ভাইভেক্স বিনাইন 12 20। আর শেষে মনে রাখবো আমরা ম্যালেরি, এটা আমাদের দেশে হয়, সবকিছু বেশি বেশি, 72 ঘন্টা 18 থেকে 40 দিন। আর বাকি থাকে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, পারামের ম দিয়ে ম্যালিগন্যান্ট, আর হচ্ছে 36 থেকে 48, 8 থেকে 15 দিন। ম্যালেরিয়ার জীবন চক্র, যারা কিচ্ছু পারো না, নো প্রবলেম, একদম তুড়ি মেরে শিখে ফেলবা আজকে জীবন চক্র। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো ম্যালেরিয়া জীবন চক্রটা আসলে দুইটা দেহে হচ্ছে ঘটে। তোমাদের তো আগের ক্লাসগুলোতে বলছি যে মহিলা মশা কেন কামড়ায়, পুরুষ মশা কেন কামড়ায় না, সোয়া ও আলাপে যাবো না আমরা। তো দেখো ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্র দুইটা চক্র, মানব দেহে অযৌন চক্র, মশকির দেহে যৌন চক্র। এই যে মানব দেহে অযৌন চক্র, মানুষকে বলা হয় ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী পোষক। তার মানে মানুষ হচ্ছে কি ম্যালেরিয়া পরজীবীর ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী পোষক। আর মশকের দেহ হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর বাধ্যতামূলক বা ডেফিনেটিভ পোষক, ডেফিনেটিভ হোস্ট বলা হয়। তাহলে মনে থাকবে যে মানব দেহ হচ্ছে কি ম্যালেরিয়া পরজীবীর মধ্যবর্তী বা ইন্টারমিডিয়েট পোষক, আর মশকের দেহ হচ্ছে কি বাধ্যতামূলক বা ডেফিনেটিভ পোষক। এটার চিন্তা বাদ, এটার চিন্তা আগে করার দরকার নাই, এটুকু ভাবো। মানুষের দেহে দুই প্রকার, হেপাটিক সাইজোগানি, এরিথ্রোসাইটিক সাইজোগানি। ভাই সাইজোগানিটা কি? ম্যালেরিয়া পরজীবীর অযৌন চক্রকে সাইজোগানি বলা হয়। কি বলছি বলতো, ম্যালেরিয়া পরজীবীর অযৌন চক্রকে কি বলতেছি আমরা? সাইজোগানি বলতেছি। তাহলে হেপাটিক যকৃতের কোষগুলোকে কি হেপাটিক সেল বলা হয়। তাহলে যকৃতে যে সাইজোগানিটা ঘটবে এটাকে আমরা কি বলবো? হেপাটিক সাইজোগানি। আর লোহিত রক্তকণিকায় যে সাইজোগানিটা ঘটবে এটাকে আমরা কি বলবো? এরিথ্রোসাইটিক সাইজোগানি। তো হেপাটিক সাইজোগানি দুই প্রকার, একটা প্রি এরিথ্রোসাইটিক আর একটা এক্সো এরিথ্রোসাইটিক। এগুলো নিয়ে আমরা এখন ডিটেলস জানবো। তো হেপাটিক আর এরিথ্রোসাইট দুইটা সাইজোগানি আমরা পড়ে আসি। এটা হচ্ছে হেপাটিক সাইজোগানি। খেয়াল করো, ম্যালেরিয়া পরজীবীর যে দশাটা সর্বপ্রথম মানবদেহে সংক্রমিত হয় তার নাম স্পোরোজয়েট। এবং স্পোরোজয়েট, ঠিক আছে, স্পোরোজয়েটটা দেখতে হচ্ছে মাকু আকৃতির। স্পোরোজয়েটটা কি? মাকু আকৃতির। খেয়াল করো, ম্যালেরিয়া পরজীবীর সর্বপ্রথম যে দশাটা সংক্রমিত হয় স্পোরোজয়েট, এটা কি মাকু আকৃতির। পরের ধাপে গিয়ে স্পোরোজয়েট খাদ্য গ্রহণ করে গোলাকৃতি হয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে ক্রিপ্টোজয়েট। ক্রিপ্টোজয়েট। পরের ধাপে গিয়ে এই ক্রিপ্টোজয়েটের ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, এই একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস তৈরি করবে। এই একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস তৈরি করবে এবং সেই নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে 1000 থেকে 1200টি। 1000 থেকে 1200টি। এই নিউক্লিয়াসটাকে হচ্ছে আমরা বলবো সাইজন। তাহলে সাইজনটার ডেফিনেশনটা কি? ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস দশাটি, ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা কি বলতেছি? সাইজন বলতেছি। ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশাটা আছে সেই দশাটাকে আমরা কি বলতেছি বলতো? সাইজন বলতেছি। ঠিক আছে, মনে থাকবে যে ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাটাকে হচ্ছে আমরা কি বলতেছি বলতো? সাইজন বলতেছি। প্রথম থেকে আসো, একটা মশা তোমার কামড় দিল, কামড় দেওয়ার 30 মিনিটের মধ্যে এই স্পোরোজয়েটটা তোমার হচ্ছে শরীরে হচ্ছে ছড়ানো শুরু করবে। তার মানে মশা কামড় দিলে প্রথম যে দশাটি সংক্রমিত হয় নাম কি? স্পোরোজয়েট। দেখতে কেমন? মাকু আকৃতির। পরের ধাপে গিয়ে খাবার গ্রহণ করে গোলাকৃতি হয়ে যায়, নাম হচ্ছে ক্রিপ্টোজয়েট।
পরের ধাপে গিয়ে সে যেহেতু যুদ্ধে যাচ্ছে তোমার শরীরের বিরুদ্ধে, তাই না, সে সৈন্য সংখ্যা বাড়াবে। এই সৈন্য সংখ্যা যখন বাড়াবে তার মানে কি নিউক্লিয়াসের সংখ্যা বাড়াবে। সেই নিউক্লিয়াসের সংখ্যা বাড়ালে তখন আমরা কি বলবো, সাইজন। নিউক্লিয়াসের সংখ্যা কত, 1000 থেকে 1200টি। তার মানে আমরা বলতে পারি ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা কি বলতেছি, সাইজন। এবার আসো যে শুধু নিউক্লিয়াস হলেই কি কোষ হওয়া যায়, ব্যাপারটা তো এমন হয়েছে, ঢাল নাই তলার নাই, নাম হচ্ছে নিধিরাম সরকার। তো এখানেও ব্যাপারটা এমন হয়ে গেছে। এই কারণে এই সাইজন গুলো তার চারপাশ দিয়ে কি নিবে, আবরণী নিবে। আবরণী নিলে নাম হয়ে যাবে ক্রিপ্টোমেরোজয়েড। এই ক্রিপ্টোমেরোজয়েড গুলো যকৃৎ কোষকে ভেঙে বের হয়ে যাবে। যকৃৎ কোষকে ভেঙে বের হয়ে যাবে। এই যে যকৃৎ কোষকে ভেঙে বের হয়ে গেল, এই ঘটনাটাকে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। সহজ না খুব? তাহলে দেখো আমি আবার বলে দিচ্ছি, একটা মশা তোমার কামড় দিল, কামড় দেওয়ার 30 মিনিটের মধ্যে সাইজনটা হচ্ছে স্পোরোজয়েডটা যকৃৎ কোষে চলে যাচ্ছে। স্পোরোজয়েডটা দেখতে কেমন, মাকু আকৃতির। এরপরে সে কি হয়ে গেল, খাদ্য গ্রহণ করে গোলাকার। তারপরের ধাপে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করলো, নাম হলো কি, সাইজন। তারপরের ধাপে সে আবরণী নিয়ে নিল, নাম হলো কি, ক্রিপ্টোমেরোজয়েড। তারপরে এই ক্রিপ্টোমেরোজয়েড গুলো যকৃৎ কোষকে ভেঙে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর সে আরো নতুন নতুন যকৃৎ কোষে আক্রমণ করবে। আক্রমণ করলো যখন, দেখো নতুন যকৃৎ কোষে আক্রমণ করলো, সে আবার সাইজন তৈরি করলো। সাইজন তৈরি করার পর সে আবার আবরণ নিল, তখন তার নাম হয়ে গেল মেটাক্রিপ্টোমেরোজয়েড। দেখো প্রথমবার যখন আবরণ নিছে নাম হচ্ছে কি, ক্রিপ্টোমেরোজয়েড। দ্বিতীয়বার আবার যখন আবরণ নিল নাম হলো কি, মেটাক্রিপ্টোমেরোজয়েড। এটা মনে রাখার জন্য পড়বা, মোটা ক্রিপ্টোমেরোজয়েড। ওকে, এই মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো দুই প্রকার, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে ম্যাক্রো। অর্থাৎ কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েড ছোট, কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েড কি বড়। ঠিক আছে, দেখবা এলাকায় এই যে রাজনীতিবিদদের মধ্যে যখন মারামারি লাগে তখন বড় বড় নেতাগুলা ছোটগুলারে বলে, এই আমরা পিছে আছি, তোরা যা সামনে। ঠিক আছে, এখানেও সেম ঘটনা ঘটবে। এই যে মাইক্রো আর যে ম্যাক্রো, এই ম্যাক্রো মানে কি বড়, এই বড়গুলা ছোটগুলারে বলবে, এই তোরা লোহিত রক্তকণিকায় চলে যা, আমরা এখানে আছি। তার মানে ঘটনা কি ঘটলো, এই ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো লিভার কোষেই থেকে যাচ্ছে, আর মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলোকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, আরবিসিতে বা লোহিত রক্তকণিকাকে আক্রমণ করতে পাঠিয়ে দিল। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই ঘটনাটাকে আমরা বলতেছি এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনি। আর এই টোটাল প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনিটা সম্পন্ন হতে সময় লাগে 7 থেকে 10 দিন। কি বলতো, 7 থেকে 10 দিন। 7 থেকে 10 দিন। একটু একটা মিনিট। হ্যাঁ ওরা গেছে ভাই। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর কি এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা টোটাল সম্পন্ন হতে সময় লাগে কয়দিন, 7 থেকে 10 দিন। তাহলে বলো তো সহজ হয়েছে কিনা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে সবাই একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা। দ্রুত দ্রুত জানাও। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও। এরকম ছবি দিয়ে পড়বা, দেখবে ইজি হয়ে গেছে, মুখস্থ করার কোনো জিনিস না এটা। ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা।
জি ভাইয়া ক্লিয়ার। ওকে, কারো কি বুঝতে সমস্যা আছে? এরপরে আসো, ওই যে তাহলে আমরা কি পেলাম, মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট, সেটাকে সংক্ষেপে মেরোজয়েট লেখা হয়েছে। মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট সেটা কোথায় প্রবেশ করলো? আরবিসিতে আক্রমণ করলো। ঠিক আছে, একটু দাও। ওকে, তাহলে দেখো এই মেরোজয়েটটা আরবিসিকে আক্রমণ করলো। আক্রমণ করার পর তার নাম হয়ে গেল কি, ট্রোফোজয়েট। খেয়াল করো, পরের ধাপে এসে এই যে ট্রোফোজয়েটটা আছে, এর ভিতরের যে কোষ গহ্বরটা আছে এটা কি বড় হয়ে গেল। কোষ গহ্বরটা বড় হয়ে হচ্ছে তোমার নিউক্লিয়াসটা এক পাশে চলে গেল। এটাকে দেখতে আংটির মতো দেখাচ্ছে। কোষ গহ্বরটা বড় হয়ে নিউক্লিয়াসটা এক পাশে চলে গেল। ঠিক আছে, যে এটাকে দেখতে কেমন দেখাচ্ছে, আংটির মতো দেখাচ্ছে। এটাকে বলা হচ্ছে সিগনেট রিং। ঠিক আছে, এটাকে দেখাচ্ছে বলা হচ্ছে কি বলতো, সিগনেট রিং। সিগনেট রিং, ঠিক আছে, আমরা এটার নাম দিচ্ছি কি, সিগনেট রিং। পরের ধাপে এসে দেখো কি হচ্ছে, এই সিগনেট রিংটা অ্যামিবার মতো আকৃতি ধারণ করতেছে। অ্যামিবার মতো আকৃতি ধারণ করতেছে, নাম হয়ে যাচ্ছে কি, অ্যামিবয়েড ট্রোফোজয়েট। এই ধাপে একটা কণা দেখা যাচ্ছে, নাম হচ্ছে সাফনার্স কণা। সাফনার্স কণার উপস্থিতি দেখে ম্যালেরিয়া শনাক্তকরণ করা হয়। সাফনার্স কণার উপস্থিতি দেখে কি শনাক্তকরণ করা হয় বলতো, ম্যালেরিয়া শনাক্তকরণ করা হয়। তারপরের ধাপে এসে দেখো অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হচ্ছে। বহু নিউক্লিয়াস মানে কি, সাইজন। আর এখানে একটা বর্জ্য পদার্থ দেখা যাচ্ছে, নাম হচ্ছে কি, হিমোজয়েন, তাই না? হিমোজয়েন, হিমোজয়েনটা কি, এক ধরনের বর্জ্য পদার্থ। পরের ধাপে এসে দেখো এটা ফুলের পাপড়ির মতো আকৃতি ধারণ করছে, নাম কি, রোজেট। শুরু থেকে আসো, যে আরবিসি কি যখন আক্রমণ করলো, নাম হলো কি, মেরোজয়েট। মেরোজয়েট, তারপর কি, ট্রোফোজয়েট। ট্রোফোজয়েটের কোষ গহ্বরটা কি বড় হয়ে গেল, নিউক্লিয়াসটা এক পাশে চলে গেল, তখন তার নাম হয়ে গেল কি, সিগনেট রিং। পরের ধাপে এসে সেটা অ্যামিবার মতো আকৃতি ধারণ করলো, সেখানে এক ধরনের কণা দেখা গেল, নাম কি, সাফনার্স কণা। পরের ধাপে এসে বহু নিউক্লিয়াস দেখা গেল, নাম কি, সাইজন। বহু নিউক্লিয়াস মানে কি, সাইজন। আর সেখানে একটা বর্জ্য পদার্থ তৈরি হলো, নাম কি, হিমোজয়েন। পরের ধাপে গিয়ে এটা ফুলের পাপড়ির মতো তৈরি হলো, নাম হচ্ছে কি, রোজেট। নাম হলো কি, রোজেট। এই যে রোজেট গুলা ছিল, এটার ভিতরের যে নিউক্লিয়াস গুলো সে আবরণ নিল, আবরণ নিয়ে নাম হয়ে গেল কি, মেরোজয়েট। এই মেরোজয়েট গুলো আরবিসি কে ভেঙে রক্ত স্রোতে চলে গেল। তার মানে এই মেরোজয়েট গুলো আরবিসি কে ভেঙে কোথায় চলে গেছে, রক্ত স্রোতে চলে গেছে। এখন যখন রক্ত স্রোতে চলে গেছে, রক্ত স্রোতে যখন চলে গেল, তখন হচ্ছে তোমার ডাব্লিউবিসি, অর্থাৎ আমাদের শরীরের যে প্রতিরক্ষাকারী যে একক, ডাব্লিউবিসি তো এরা চিনতেছে না। ডাব্লিউবিসি আইসা এরা হচ্ছে কি করবে বলতো, আক্রমণ করবে। আক্রমণ যখন করবে, ডাব্লিউবিসি এই মেরোজয়েটকে মারতে পারবে না। ডাব্লিউবিসি আক্রমণ করে মেরোজয়েটকে মারতে পারবে না। তখন ডাব্লিউবিসি একটা কেমিক্যাল নিঃসরণ করে দিবে, নাম হচ্ছে পাইরোজেন। নাম হলো কি, পাইরোজেন। এই পাইরোজেনটা যখন নিঃসরণ হবে, তখন হচ্ছে কি, জ্বর আসবে। তখন হচ্ছে কি, জ্বর আসবে। এই যে এতক্ষণ যে ঘটনাটা ঘটলো, যে সময়টা লাগলো, এটাকেই বলা হয় সুপ্ত অবস্থা কাল। অর্থাৎ এই সম্পূর্ণ ঘটনাটা ঘটতে আমরা যদি দেখি, এখানে তো প্লাজমোডিয়াম ভাইভেক্স বলছে, তার মানে 12 থেকে কয়দিন লাগবে, 20 দিন লাগবে। 12 থেকে কয়দিন লাগবে, 20 দিন। এটাকেই বলা হয় সুপ্ত অবস্থা কাল। অর্থাৎ ওই মশা কামড় দিল, মশা কামড় দেওয়া থেকে শুরু করে যে জ্বর আসলো, এই টোটাল সময়টা হচ্ছে সুপ্ত অবস্থা। টোটাল সময়টা কি, সুপ্ত অবস্থা। তাহলে জ্বর কিভাবে আসতেছে, এই মেরোজয়েট গুলো রক্তস্রোতে চলে গেলে ডাব্লিউবিসি এটাকে কি করতেছে, মারতে আসতেছে। মারতে আসার পর হচ্ছে ডাব্লিউবিসি এটাকে মারতে পারতেছে না, তখন সে একটা কেমিক্যাল নিঃসরণ করে দিচ্ছে, নাম হচ্ছে কি, পাইরোজেন। এই পাইরোজেন নিঃসরণ হলেই কি আসতেছে বলতো, জ্বর আসতেছে। এটাকে কি আসতেছে বলতো, জ্বর আসতেছে।
তারপরে আসো যে এইটা গেল, তাহলে আমাদের দেখো এই যে এইগুলো শেষ, এইগুলো শেষ, এইগুলো শেষ, বুঝছো, এইগুলো শেষ। এবার আসো মশকির দেহে আমরা যৌন জনন নিয়ে কথাবার্তা বলবো। মশকির দেহে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো বলতো? যৌন জনন নিয়ে আমরা কথাবার্তা বলবো। খেয়াল করো, দুইটা পার্ট, গ্যামিটোগনি, স্পোরোগনি। গ্যামিট মানে কি? শুক্রাণু, ডিম্বাণু। গ্যামিট মানে শুক্রাণু, ডিম্বাণু, অর্থাৎ গ্যামিটোগনি মানে কি? শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করতে হবে। আর স্পোরোগনি মানে কি? স্পোর তৈরি করবে। ঠিক আছে, গ্যামিটোগনিটা ক্রোপের ভেতরে, স্পোরোগনি কি? ক্রোপের বহিস্থ প্রাচীরে। এবার আসো গ্যামিটোগনি। তো এটা কয়টা ধাপ? চারটা। গ্যামিট সৃষ্টি, নিষেক, জাইগোট, আর হচ্ছে কি ওকিনেট। জাইগোট আর হচ্ছে কি বলতো? ওকিনেট। এবার খেয়াল করো, ম্যালেরিয়ার যৌন জননকে বেসিক্যালি গ্যামিটোগনি বলা হয়। এবার খেয়াল করো যে স্পারমাটোসিস প্রক্রিয়ার মাধ্যমে যে শুক্রাণু তৈরি হয় এটাকে বলা হয় এক্সফ্লাজেলেশন। স্পারমাটোসিস প্রক্রিয়ার মাধ্যমে যে শুক্রাণু তৈরি হয় এটাকে বলা হয় এক্সফ্লাজেলেশন। মনে করো এটা একটা শুক্রাণু তৈরি হলো, আর এই যে এরকম একটা ডিম্বাণু তৈরি করা হবে। ডিম্বাণুর এইখানে হচ্ছে নিউক্লিয়াসটা থাকবে, এইটা এরকম ত্রিকোণাকার একটু উঁচা হবে। ঠিক আছে, ত্রিকোণাকার একটু উঁচা হলো, এই অঞ্চলটাকে বলা হয় নিষেক শঙ্কু বা অভ্যর্থনা শঙ্কু। নিষেক শঙ্কু বা হচ্ছে কি অভ্যর্থনা শঙ্কু, অর্থাৎ এটা একটা শুক্রাণু তৈরি হলো, এটা একটা ডিম্বাণু। ডিম্বাণুর একটা পাশ, ত্রিকোণাকার পাশ একটু উঁচা হবে, এটাকে নিষেক শঙ্কু বা অভ্যর্থনা শঙ্কু, এখানে নিউক্লিয়াস অবস্থান করবে। এই শুক্রাণুটা যায় এই নিষেক শঙ্কু বা অভ্যর্থনা শঙ্কুতে গিয়ে নিষেক ঘটাবে, মানে কি মিলন ঘটাবে। মিলন ঘটানোকে নিষেক বলা হয়। নিষেকের মাধ্যমে কি তৈরি হলো বলতো? জাইগোট তৈরি হলো। নিষেকের মাধ্যমে কি তৈরি হলো বলতো? জাইগোট তৈরি হলো। এই জাইগোটটা যখন সচল হবে, ঠিক আছে, যে জাইগোটটা যখন সচল হবে তখন আমরা সেটাকে বলবো উওকিনেট। অর্থাৎ জাইগোটের সচল অবস্থাটাকে আমরা কি বলবো? উওকিনেট বলবো। জাইগোটের সচল অবস্থাটাকে আমরা কি বলবো বলতো? উওকিনেট বলবো। এই উওকিনেটটা যখন আবরণী নিবে তখন আমরা সেটাকে বলবো উওসিস্ট। উওকিনেটটা যখন আবরণী নিবে 10 থেকে 12 দিন পর সেটাকে বলবো উওসিস্ট। এদের সংখ্যা 50 থেকে 500টি। 50 থেকে কি বলতো? 500টি। এবার দেখো এই উওসিস্টটা 3টা ধাপের মাধ্যমে স্পোরোজয়েটে পরিণত হবে। উওসিস্টটা 3টা ধাপের মাধ্যমে স্পোরোজয়েটে পরিণত হয়ে এটা হচ্ছে কোথায় চলে যাবে? মশকির যে হচ্ছে রক্ত আছে হিমোসিলে চলে যাবে। কোথায় গেল বলতো? হিমোসিলে হচ্ছে চলে যাবে। হিমোসিলে চলে যাওয়ার পর হচ্ছে একটা ওসিস্টের ভিতরে, ক্যান ইউ ইমাজিন, দেখো ওসিস্টের সংখ্যা কত? 50 থেকে 500। প্রত্যেকটা ওসিস্টে 10,000 স্পোরোজয়েট থাকে। 10,000 স্পোরোজয়েট থাকে। আর মশকির লালা গ্রন্থিতে 3,26,000 স্পোরোজয়েট অবস্থান করে। দেখো, মানে মশকি যখন তোমাকে কামড় দিচ্ছে তার লালা গ্রন্থিতে 3,26,000 স্পোরোজয়েট আছে। কামড় দিলে একটা হয়তো বা দুইটা হয়তো আমাদের শরীরে প্রবেশ করে। তাহলে দেখো আমাদের এইটা গেল। এটা যাওয়ার পর ঠিক গ্যামিটোগনি। বেসিক্যালি ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্রকে মানে যৌন জননকে গ্যামিটোগনি বলা হয়। তো প্রথম কি? গ্যামেট সৃষ্টি। তো যে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া যে শুক্রাণু তৈরি হয় এটাকে বলা হয় এক্সফ্লাজেলেশন। আর ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় উওজেনেসিস। তো ডিম্বাণুটা তৈরি হলে একটা কোণা একটু উঁচু থাকবে, এটাকে অভ্যর্থনা শঙ্কু বা নিষেক শঙ্কু বলা হবে। এখানে হচ্ছে শুক্রাণুটা গিয়ে নিষেক ঘটাবে। যখন নিষেকটা ঘটলো আমরা কি পেলাম? জাইগোট। জাইগোটটা যখন সচল হলো সেটার নাম কি? উওকিনেট। উওকিনেটটা যখন 10-12 দিন পর আবরণী নিয়ে নিল তখন তার নাম কি? উওসিস্ট। উওসিস্টের সংখ্যা কত? 50 থেকে কত বলতো? 500। 50 থেকে কত? 500। প্রত্যেকটা উওসিস্টে স্পোরোজয়েট থাকে কত? 10,000। এই উওসিস্টটা 3টা ধাপের মাধ্যমে স্পোরোজয়েটে পরিণত হবে। এই স্পোরোজয়েট গুলো হচ্ছে মশকির হিমোসিলে চলে গেল। হিমোসিল থেকে চলে যাওয়ার পর একটা মশকির লালা গ্রন্থিতে 3,26,000 স্পোরোজয়েট অবস্থান করতে পারে। ঠিক আছে, 3,26,000 স্পোরোজয়েট অবস্থান করতে পারে। তাহলে এই হচ্ছে মশকির জীবন চক্র। সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও।